ঠিক 10টা বছর পর আবার এই শহরের মাটিতে পা রাখলাম। যে শহর আমাকে তিলে তিলে ধ্বংস করার চেষ্টা করেছিল, আজ সেই শহরের বাতাসের প্রতিটি কণা আমার পায়ের নিচে। আমি জানি আমাকে যারা একসময় চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তাদের অনেকেই এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমার এই নতুন পরিচয়, আমার এই অঢেল সম্পদ তারা ভাবতেও পারবে না। আমি আরিয়ান চৌধুরী এখন আর কারো করুণার পাত্র নই, বরং এখন আমি নির্ধারণ করব কার ভাগ্যে কি আছে। আরিয়ানের কণ্ঠস্বরে এক অস্বাভাবিক শীতলতা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে যখন সে বেরিয়ে এলো, তখন তার পরনে দামি স্যুট আর চোখে অন্ধকার সানগ্লাস। তার জলাচ্ছন্দে এক রাজকীয় ভঙ্গি ফুটে উঠেছে, যা দেখে সাধারণ মানুষ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াচ্ছে। 10 বছর আগে সেই অবহেলিত ভাঙাচোরা মানুষটার সাথে আজকের এই দাপটে আরিয়ানের কোনো মিল নেই। সে এসেছে প্রতিশোধের নেশায়। যে মিথ্যা অপবাদটাকে দেশছাড়া করেছিল, তার প্রতিটা হিসাব সে আজ সুদে আসলে বুঝে নেবে। হেলাল, গাড়ি সামনে আনো। আমি চাই না এই মুহূর্তে কেউ আমার উপস্থিতি টের পাক। আমি নিজে গিয়ে ওদের চমকে দিতে চাই, বিশেষ করে যারা আমার বাবার মৃত্যুকে পুঁজি করে ব্যবসা শুরু করেছিল। তাদের পতন দেখার অপেক্ষায় আমি আছি। এই 10 বছর আমি নরক যন্ত্রণা সয়েছি, কিন্তু সেই কষ্ট আমাকে পাথর করে দিয়েছে। এখন আর কোনো দয়া নয়, শুধু ন্যায় বিচার। জি স্যার, গাড়ি তৈরি। আপনি চাইলে সরাসরি হেড অফিসে যেতে পারেন অথবা হোটেলে বিশ্রাম নিতে পারেন। আপনার শরীরটা লম্বা জার্নির পর ক্লান্ত দেখাচ্ছে। আমার কোনো ক্লান্তি নেই। যতদিন না আমি আমার হারানো সম্মান ফিরে পাচ্ছি, ততদিন আমার বিশ্রাম নেওয়ার অধিকার নেই। গাড়ি ছাড়ো। কালো রঙের বিলাসবহুল গাড়িটি যখন শহরের ব্যস্ত রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, আরিয়ান তখন জানালার কাচ নামিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে আছে। রাস্তাঘাট আগের মতোই আছে, শুধু তার দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। শহরের মোড়ে মোড়ে বড় বড় বিলবোর্ড, যেখানে তার বাবা সেই পুরনো প্রতিষ্ঠানের নাম জলজল করছে। যে প্রতিষ্ঠান এখন দখল করে নিয়েছে তার শত্রুরা। আরিয়ানের হাতের মুঠো শক্ত হয়ে উঠল। ওই গাড়িটা আমি কি ভুল দেখছি? ঠিক যেন ওইটাই, যে গাড়িটা আমাদের বাড়ির সামনে 10 বছর আগে আসতো। না, অসম্ভব। ও তো সেই কবেই নিরুদ্দেশ হয়েছে। পুলিশের খাতায় তার নামে যে অপবাদ ছিল, তাতে তার ফিরে আসার কোনো সুযোগই নেই। তবুও ওই অবয়বটা ঠিক আরিয়ানের মতো। হেলাল, গাড়িটা একটু থামাও। ডান দিকের ওই নীল রঙের বাড়িটা? হ্যাঁ, ওটাই। এখনো ওখানেই আছে। আমার সব কষ্টের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওই পুরনো বাড়িটা। এখনো কি ওরা ওখানেই বাস করে? স্যার, আমি খোঁজ নিয়েছিলাম। এই এলাকায় এখন সেই মানুষগুলোই থাকে যারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। আপনি কি গাড়ি থেকে নামবেন? না, আজ নয়। সময় হোক, আমি নিজে থেকেই তাদের দরজায় কড়া নাড়ব। সেদিন তাদের চোখের ভাষা দেখার অপেক্ষায় আমি আছি। আজকের আকাশটা বড্ড পরিষ্কার, ঠিক তেমনি আমার পরিকল্পনাটাও পরিষ্কার। কোনো ভুল করা যাবে না। আমার মন বলছে ও ফিরে এসেছে, কিন্তু কেন? ও কি জানে না ওর জন্য ওয়ারেন্ট জারি আছে? না, আমাকে এক্ষুনি সাবধান হতে হবে। যদি ও ফিরে এসে থাকে, তবে আমার জীবনের সব কিছু তাসের ঘরের মতো ভেঙে যাবে। না, আমি কিছুতেই এটা হতে দেব না। হেলাল, শোন, কাল সকালে বোর্ড মিটিংয়ের সব প্রস্তুতি রাখবি। আমি চাই আগামীকাল সারা শহর আমার নতুন পরিচয় নিয়ে কথা বলুক। আমি কোনো সংবাদ সম্মেলন করব না। আমি সরাসরি অ্যাকশনে যাব। যাদের মনে আমার জন্য ঘৃণা ছিল, তাদের মনে এখন ভয় ঢুকিয়ে দেব। জি স্যার, সব ব্যবস্থা করা আছে। সকাল 10টায় আপনার নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বড় বড় ব্যবসায়ীরা উপস্থিত থাকবে। আপনি কি তৈরি? আমি সবসময় তৈরি। 10 বছর ধরে আমি শুধু এই মুহূর্তটার জন্যই বেঁচেছিলাম। আমার বাবার অপমান আর আমার জীবনের এই দশা, সব কিছুর জবাব দেওয়ার সময় এখন। আরিয়ানের গাড়িটি অফিসের প্রধান ফটকের সামনে গিয়ে থামল। বিশাল বড় ভবনের প্রতিটি কোণ যেন আরিয়ানের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। সে গাড়ি থেকে নামলো, তার প্রতিটি পদক্ষেপ যেন এক প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। শহরটা জানে না, আজ এক নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে।
যে ছেলেটিকে লোকে অবহেলায় ভুলে গিয়েছিল সে এখন রাজ সিংহাসনে দাবিদার হয়ে ফিরে এসেছে। সাইরা দূর থেকে সবকিছু দেখছে, তার সারা শরীর কাঁপছে ভয়ের চোটে। সাইরা ভিড়ের মাঝে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে, তার হাতের মুঠো শক্ত হয়ে আছে। চোখের সামনে মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে তার বুক কাঁপছে। এত মানুষের ভিড়, অথচ সাইরার কানে শুধু একটি কথাই বাজছে, 10 বছর আগে আরিয়ান। মানুষের চেহারা পরিবর্তন হয়, কিন্তু দৃষ্টির সেই তেজ কি একই থাকে? আরিয়ানের প্রতিটা কথা সাইরার হৃৎপিণ্ডে ছুরির মতো আঘাত করছে। আরিয়ান মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নীরব রইল। পুরো হলরুমে পিনপতন নীরবতা। আরিয়ান ধীর স্থির কণ্ঠে বলতে শুরু করলো, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রতিষ্ঠানের নতুন সিইও হিসেবে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই শহর, এই ব্যবসা আর এই উন্নয়ন সব কিছুই এবার এক নতুন পথে চলবে। আমার সাথে যারা কাজ করবেন তারা জানবেন আমার কর্মপদ্ধতি কেমন। আমার লক্ষ্য এবং কাজের ধরনই হবে আমার পরিচয়। আমি কাজ ভালোবাসি, আর আমার কাজে যারা বাধা দেবে তাদের চেনা আমার জন্য খুব সহজ। আরিয়ানের বলা কথা শেষ হতেই মঞ্চের সামনে থাকা এক বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী হাত তুললেন। তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই প্রশ্ন করলেন, স্যার, আপনার পূর্ব অভিজ্ঞতা এবং আপনার ব্যবসায়িক ইতিহাস সম্পর্কে জানার কৌতূহল আমাদের সবারই আছে। এই বিশাল প্রতিষ্ঠানের মালিককে চেনা কি আমাদের অধিকার নেই? মিডিয়ার সামনে অন্তত আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা উচিত। আরিয়ান তার সেই দৃষ্টি ব্যবসায়ীর দিকে স্থির করলো। তার চোখে মুখে কোনো বিরক্তি নেই, আছে এক শুধু শীতল ক্যালকুলেটিভ ভাব। আমার পূর্ব অভিজ্ঞতা বা ইতিহাস এখন আপনাদের জানার প্রয়োজন নেই। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই এখন বুদ্ধিমানের কাজ। আমি এখানে এসেছি ব্যবসা করতে এবং এই কোম্পানিকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে। আমার ব্যক্তিগত ইতিহাস, আমার ব্যক্তিগত বিষয়, আমার পরিচয় শুধুমাত্র এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে অন্য কোনো তথ্য চাওয়ার বা খোঁজার চেষ্টা না করাই সবার জন্য মঙ্গলজনক হবে। আরিয়ানের এই শীতল ও রহস্যময় উত্তরে হলরুমের গুঞ্জন শুরু হলো। সাংবাদিকরা প্রশ্ন করার জন্য অস্থির হয়ে উঠছে, কিন্তু আরিয়ানের নিরাপত্তা রক্ষীরা তাদের 1 ইঞ্চি কাছেও আসতে দিচ্ছে না। আরিয়ান তার সানগ্লাসটা সামান্য নামিয়ে পুরো হলরুমের মানুষের দিকে একবার তাকিয়ে নিল। তার দৃষ্টি যেন প্রতিটি মানুষকে খুঁটিয়ে দেখছে। যারা একসময় তাকে অপবাদ দিয়েছিল তারা আরিয়ানের এই তেজে ভয়ে কুঁকড়ে আছে। সাইডা নিজের জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। সে মনে মনে কথাগুলো আওড়াতে লাগলো। ও যেটা বলল তার সাথে আরিয়ানের কণ্ঠস্বরের অদ্ভুত মিল। ও কি ইচ্ছে করে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখছে? আমাকে শাস্তি দেওয়ার জন্যই কি ও এই নাটকের আয়োজন করেছে? আমি ওর চোখের দিকে তাকাতে পারছি না। ওর দৃষ্টিতে এখন শুধু ঘৃণা। যদি ও সত্যি সেই আরিয়ান হয়, তবে ও আমার সব ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছে। আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে, নতুবা আমি শেষ হয়ে যাব। আরিয়ান মঞ্চ থেকে নেমে এলো, তার হাঁটার ভঙ্গিতে এক অজেয় সম্রাটের দাপট। সে হেলালের দিকে তাকিয়ে ইশারা করলো। হেলাল, এখন চলো, আজকের মতো এই পর্যন্তই যথেষ্ট। ওদের মনে যে সংশয় আর ভয় আমি বুনে দিয়েছি তা আগামী কয়েকদিনের জন্য যথেষ্ট। আমি চাই ওরা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবুক এই মানুষটি আসলে কে এবং সে কেন ফিরে এলো। আমার আসল পরিচয় কারো জানার সুযোগ নেই। আমি চাই ওরা নিজেরাই নিজেদের অপরাধ বোধে দগ্ধ হোক। হেলাল বিনয়ের সাথে মাথা নাড়ল। স্যার, আপনার গাড়ি একদম তৈরি। আপনি চাইলে অন্য পথ দিয়েও বের হতে পারেন, তাহলে মিডিয়ার ভিড় এড়ানো সম্ভব হবে। না, আমি ভিড় এড়াবো না। আমি চাই ওরা আমাকে দেখুক, আমার প্রভাব অনুভব করুক। আমি যেভাবে এসেছি ঠিক সেভাবেই মাথা উঁচু করে বেরিয়ে যাব। সাইরা কি এখনও ওখানে আছে? ওর মুখটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ থাক, প্রতিশোধের আসল মজাটা ধাপে ধাপে নেওয়াই ভালো। আরিয়ান ধীর স্থির পায়ে হলরুম থেকে বেরিয়ে এলো। সাংবাদিকরা চারপাশ থেকে ঘিরে ধরার চেষ্টা করছে। ক্যামেরা ফ্ল্যাশে ঝিলিক পড়ছে তার মুখের উপর, কিন্তু সে তাতে অবিচল। তার ব্যক্তিত্বে যেন সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে। সাইরা ভিড়ের শেষ প্রান্ত থেকে দেখলো আরিয়ান বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকালো না। শহরের বাতাসে তখন এক অজানা আতঙ্কের খবর ছড়িয়ে পড়েছে। শহরের সবচেয়ে বড় 5 তারকা হোটেল রয়্যাল প্যালেস, আজ এখানে আয়োজন করা হয়েছে বার্ষিক
কর্পোরেট গালা নাইটের। পুরো শহরের প্রভাবশালী সব মানুষ, ব্যবসায়ী আর রাজনীতিবিদদের পদচারণায় হোটেল চত্বর সরগরম। কিন্তু আজ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আরিয়ান চৌধুরী, যার পরিচয় এখনও রহস্যময়। আরিয়ান যখন হোটেলের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকলো, পুরো হলরুমের আলো যেন তার তেজ আর ব্যক্তিত্বের সামনে মিলান হয়ে গেল। তার পরনে মেরুন রঙের ভেলভেট কোট আর চোখে সেই একই রহস্যময় সানগ্লাস। আরিয়ানের ঠিক পেছনেই ছিল তার ব্যক্তিগত সচিব হেলাল। হলের একদিকে সাইরা দাঁড়িয়েছিল এক গ্লাস পানীয় হাতে। আরিয়ানকে দেখে তার হাত থেকে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ও এসেছে? আজ রাতে কি ও নিজের মুখোশ খুলে ফেলবে? না, ওর চোখে মুখে যে অবিশ্বাস দেখছি, তাতে মনে হচ্ছে ও খুব বড় কোনো চাল চালতে চলেছে। আমাকে সতর্ক থাকতে হবে। আজ রাতের মেনুটা কিন্তু বড্ড সাধারণ, তবে আজকের আয়োজনটা আমি খুব অন্যরকমভাবে শেষ করতে চাই। হেলাল, সব প্রস্তুতি ঠিক আছে তো? এই ফাইলটা কি ওই টেবিলে পৌঁছেছে? জি স্যার, ফাইলটা ঠিকঠাক মতো ওদের টেবিলের নিচে রাখা হয়েছে। ওরা এখনও জানে না এর ভেতর কি আছে। সময় হলে ওরা নিজেরাই এটা খুঁজে পাবে। আরিয়ান এবার মঞ্চের মাঝামাঝি গিয়ে দাঁড়ালো। তার হাতে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল। সে এক মুহূর্তের জন্য পুরো হলে নীরবতা পর্যবেক্ষণ করলো। এরপর সে রিমোটের বাটনে চাপ দিল। মুহূর্তের মধ্যেই হলের বিশাল বড় এলইডি লাইট পর্দায় ভেসে উঠল 10 বছর আগে সেই অভিশপ্ত রাতের কিছু ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে আরিয়ানের বাবার কোম্পানি, সেই বিতর্কিত ফাইলগুলো, আর সেই সাথে সাইরা এবং তৎকালীন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কথোপকথনের ভিডিও রেকর্ডিং। সারা হলরুমে তখন পিনপতন নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছে না যে এই ভিআইপি অনুষ্ঠানে এমন কিছু প্রকাশ পাবে। আপনাদের সামনে আজ আমি কোনো নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে আসিনি। এসেছি 10 বছর আগে ঘটে যাওয়া এক মিথ্যে অপবাদের সত্য উদ্ঘাটন করতে। আমার হাতে থাকা এই ডকুমেন্টসগুলো কোনো সাধারণ কাগজের টুকরো নয়, এগুলো হলো মিথ্যে অপবাদের দলিল। যারা আজ এই অভিজাত মহলের সামনের সারিতে বসে আছেন, তাদের মুখোশ খোলার সময় এসে গেছে। আমার বাবার কোম্পানি যারা ধ্বংস করেছিল, তাদের পরিচয় এই স্ক্রিনে ভেসে উঠছে। হলের ভেতর বিশৃঙ্খলা শুরু হলো। প্রভাবশালী ব্যবসায়ীরা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। অনেকে ফাইলগুলো দেখে ভয়ে কাঁপছে। সাইরা বুঝতে পারল আরিয়ান আজ আস্ত একটা বোমা ফাটিয়েছে। সে দ্রুত হলের পেছনে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দিল। আরিয়ান ধীরে ধীরে সাইরার দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে যেন ধরনী কাঁপছে। আরিয়ান সাইরার সামনে গিয়ে থামলো। তুমি কেন এমন করছো আরিয়ান? তুমি জানো না এর পরিণতি কি হবে? তুমি আমার জীবন ধ্বংস করে দিচ্ছ। ধ্বংস তো সেই 10 বছর আগেই হয়ে গিয়েছিল সাইরা। আমি শুধু আজ সেই ধ্বংসস্তূপের ওপর থেকে ধুলো ঝেড়ে সত্যটাকে সবার সামনে তুলে ধরলাম। তুমি কি ভেবেছিলে আমি চিরকাল নীরব থাকব? আজ থেকে এই শহরের পুরো ব্যবসার নিয়ন্ত্রণ আমার হাতে। আর তোমরা এখন কেবল ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। আরিয়ানের এই অভাবনীয় ধামাকায় পুরো শহর আজ তোলপাড়। প্রভাবশালী ব্যবসায়ীরা এখন আরিয়ানে পা ধরতে প্রস্তুত, কিন্তু আরিয়ান তার জেদ থেকে এক চুলও নড়ল না। সাইরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে জানে আজ রাতে তার অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। আরিয়ান শুধু সাইরার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। হোটেলের বাইরের দিকে পা বাড়ালো। তার মিশন সফল। আর এই সাফল্যের প্রথম ধাপে এসে ধূলিসাৎ করে দিয়েছে তার শত্রুদের অহংকার। আরিয়ানের একের পর এক মাস্টার স্ট্রোক এবং গোপন নথি ফাঁসের ঘটনার পর পুরো ব্যবসায়িক মহলে ভূমিকম্পের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে যখন আরিয়ান তার সাম্রাজ্যকে আরও শক্তিশালী করার কাজে ব্যস্ত, ঠিক তখনই বাজারে নতুন এক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটল। কোম্পানির নাম গার্ডিয়ান ফাইন্যান্সিয়াল কনসোর্টিয়াম। কিন্তু এই কোম্পানির মালিককে, কোথায় এর মূল কার্যালয়, সে সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। তারা যেন হঠাৎ করেই আকাশ থেকে পড়ল এবং আরিয়ানের কোম্পানির প্রধান প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়ে গেল। গার্ডিয়ান ফাইন্যান্সিয়াল কনসোর্টিয়াম খুব দ্রুত আরিয়ানের হাতে থাকা কয়েকটি বড় প্রজেক্টের কন্ট্যাক্ট নিয়ে নিল। হেলাল, এই গার্ডিয়ান সম্পর্কে তোর কাছে কোনো তথ্য আছে? এই কোম্পানিটা কোথা থেকে এলো? হুট করে এভাবে আমার সাথে টক্কর দিচ্ছে কেন? স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী।
প্রতিটি ফাইল, প্রতিটি ইনভেস্টমেন্ট তারা এমনভাবে করছে যে মনে হচ্ছে তারা আগে থেকেই জানতো আমরা কি করতে যাচ্ছি। তাদের মালিকের নাম কোথাও নেই, এমনকি টেক্সট ফাইলে সব তথ্য গোপন রাখা হয়েছে। আমাদের আইটি টিমও এদের সার্ভারে ঢুকতে পারছে না। অসম্ভব। পৃথিবীতে এমন কোনো সিস্টেম নেই যা আমি ভাঙতে পারবো না। এই রহস্যময় মালিক কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন? মনে হচ্ছে তিনি আমার সাথে কোনো লুকোচুরি খেলছেন। ঠিক আছে, আগামীকাল আমাদের যে বড় প্রজেক্টের বিডিং আছে সেখানে গার্ডিয়ান কোম্পানিকে সব দিক দিয়ে পরাস্ত করতে হবে। কোনো ছাড় দেওয়া যাবে না। পরের দিন সকাল, ঢাকা শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারের বিল্ডিংয়ে আয়োজন করা হয়েছে আরিয়ানের কোম্পানির বিপরীতে গার্ডিয়ান ফাইন্যান্সিয়াল কনসোর্টিয়ামের প্রতিনিধি দল এসেছে, কিন্তু তারা আরিয়ানের মতো এভাবে সামনে এলো না। তারা পাঠালো একজন আইনজীবী এবং একজন অটোমেটেড ভিডিও কনফারেন্স সিস্টেম, যার মাধ্যমে কেবল একটি যান্ত্রিক কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। পুরো হলরুম তখন গার্ডিয়ান কোম্পানির রহস্যময় আচরণে সরগরম। আমি জীবনে বহু কোম্পানি দেখেছি, কিন্তু এমন রহস্যময় মালিক তো কখনো দেখিনি। গার্ডিয়ান কোম্পানি কি আরিয়ান চৌধুরীর সাম্রাজ্যকে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছে? আজ বিডিংয়ের ফলাফলই ঠিক করে দেবে এই শহরে কার দাপট বেশি। আরিয়ান যদি হেরে যায় তবে তার বিলিয়নিয়ার তকমা ধুলোয় মিশে যাবে। আরিয়ান মঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো ভয় নেই, আছে শুধু এক তীব্র চ্যালেঞ্জ। সে জানতো যদি সে আজ হারে তবে তার প্রতিশোধের পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হতে পারে। মঞ্চের স্ক্রিনে গার্ডিয়ান কোম্পানির যান্ত্রিক কণ্ঠস্বর আবার ভেসে উঠল। আরিয়ান চৌধুরী, আপনার ব্যবসায়িক কৌশল আমরা জানি, কিন্তু মনে রাখবেন সব কিছুর পেছনে আরও একটি বড় শক্তি থাকে। আমরা এখানে বাজার দখল করতে আসিনি, আমরা এসেছি আপনার প্রতিটি পদক্ষেপ চ্যালেঞ্জ করতে। আজ যে বিল্ডিং হচ্ছে সেখানে আমাদের দেওয়া বাজেট আপনার থেকে 20% কম এবং কাজের মান আপনার থেকে 10 গুণ বেশি। এখন আপনিই বলুন বায়ার কাকে বেছে নেবে? প্রতিযোগিতাকে আমি সবসময় স্বাগত জানাই, কিন্তু যারা ছায়া হয়ে থাকে তারা কখনো সূর্যের সামনে দাঁড়াতে পারে না। আপনারা আমাকে চ্যালেঞ্জ করছেন, কিন্তু মনে রাখবেন আমি নিজেই নিজের বড় চ্যালেঞ্জ। আপনারা যদি মনে করেন আমাকে হারাবেন তবে ভুল করছেন। আমি এই বিডিংয়ের জন্য যে নতুন টেকনোলজি ব্যবহার করছি তা এখনও আপনাদের কল্পনার বাইরে। আরিয়ান ল্যাপটপ থেকে একটি ফাইল আপলোড করলো। মুহূর্তের মধ্যেই বিশাল পর্দায় এমন কিছু প্রযুক্তিগত নকশা ভেসে উঠল যা দেখে পুরো কনভেনশন সেন্টারের তোলপাড় শুরু হয়ে গেল। উপস্থিত বিশেষজ্ঞরা অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ানের প্রযুক্তি এতটাই উন্নত যে তা বর্তমানে যে কোনো কোম্পানির পক্ষে টেক্কা দেওয়া অসম্ভব। গার্ডিয়ান কোম্পানি সেই যান্ত্রিক কণ্ঠস্বর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো হলরুমে তখন আরিয়ানের জয়ধ্বনি। এই গার্ডিয়ান কোম্পানিটা কে? ও কি আরিয়ানকে সাহায্য করতে এসেছে, নাকি তাকে আরও বড় ফাঁদে ফেলার জন্য? আরিয়ান আজ হয়তো জিতে গেল, কিন্তু এই রহস্যময় মালিক কি এখনই হাল ছেড়ে দেবেন? হেলাল, আজ আমরা জয়ী হয়েছি, কিন্তু গার্ডিয়ান কোম্পানিকে আমি হালকাভাবে নিচ্ছি না। ওরা ঠিক কী চাইছে তা আমাকে খুঁজে বের করতেই হবে। ওরা জানে না আমি কি করার ক্ষমতা রাখি। আমার আসল পরিচয় গোপন রেখে আমি যে খেলা শুরু করেছি, ওরা কি আমার সাথে সেই একই খেলায় মেতে উঠল? আরিয়ান তার গাড়ির দিকে এগিয়ে গেল। রাতের ঢাকা শহর তখন ঝকমক করছে। সে জানতো এই জয় সাময়িক। অজানার পথে এক নতুন শত্রুর আবির্ভাব হয়েছে, যার কোনো মুখ নেই, কোনো পরিচয় নেই। গার্ডিয়ান ফাইন্যান্সিয়াল কনসোর্টিয়াম আর আরিয়ানের এই লড়াই এখন আর শুধু ব্যবসায়িক নয়, এটি এখন এক ব্যক্তিগত যুদ্ধের রূপ নিতে চলেছে। আরিয়ান গাড়িতে বসে ফাইলগুলো উল্টে পাল্টে দেখছে। আরিয়ানের মনে এখন সন্দেহের দানা বাঁধছে। গার্ডিয়ান কনসোর্টিয়ামের প্রতিটি চাল এত নিখুঁত যে সাধারণ কোনো ব্যবসায়ীর পক্ষে তা করা অসম্ভব। রাতে নিস্তব্ধতায় নিজের বিলাসবহুল ফ্ল্যাটে বসে আরিয়ান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। গার্ডিয়ান কোম্পানির আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে গিয়ে সে এমন কিছু তথ্যের মুখোমুখি হলো যা তার রক্ত গরম করে দিল। সবগুলো ঘুরে ফিরে গিয়ে ঠেকছে সাইরাদের পুরনো বাড়ির ঠিকানায়। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। 10 বছর আগে তাকে যারা তিলে তিলে ধ্বংস করেছিল, যারা তার বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল, সেই সাইরার পরিবার, সাইরা, তার বাবা মা এবং বড় ভাই সাইরার, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। হেলাল, আমার আগের সন্দেহই ঠিক ছিল। যারা 10 বছর আগে আমাকে পথের ভিখারি বানিয়েছিল
তারাই এখন নতুন মোড়কে গার্ডিয়ান কোম্পানি খুলে আমার সামনে দাঁড়িয়েছে। আমি ভেবেছিলাম সাইরা আর তার পরিবারকে আমি ধীর গতিতে তিলে তিলে শেষ করব, কিন্তু ওরা নিজেদের কপাল নিজেই পুড়িয়েছে। ওরা বড্ড বেশি উত্তেজিত হয়ে উঠেছে। ওদের এই বাড়াবাড়ি আর সহ্য করা যাবে না। ওদেরকে চিরতরে শান্ত করার সময় চলে এসেছে। স্যার, আপনি কি নিশ্চিত যে এর পেছনে সাইরার পুরো পরিবার জড়িত? আমরা কি আগে প্রমাণ জোগাড় করব না? প্রমাণের প্রয়োজন নেই। সাইরার বড় ভাই সারোয়ারের যে স্বভাব তার কোনো পরিবর্তন হয়নি। সে এখনও সেই পুরনো নোংরা খেলায় মেতে আছে। সাইরার বাবা যে একসময় আমার বাবার সবচেয়ে কাছের মানুষ, সে যে বড় বিশ্বাসঘাতকতা করেছিল, সে নিশ্চয়ই এখন গার্ডিয়ানের নেপথ্যে বসে কলকাঠি নাড়ছে। সাইরার মাও কি কম? সেই তো সব ষড়যন্ত্রের প্রধান কুশীলব ছিল। এরা সবাই আমার জীবনটা শেষ করে দিয়েছিল। আমি ওদের এখন আর কোনো সুযোগ দেব না। আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এখন আর কোনো দয়া নেই, আছে শুধু এক বিশাল হিংস্র রূপ। সে জানে এই মুহূর্তে সরাসরি আক্রমণ করলে লাভ হবে না, বরং ওদের এমনভাবে আটকাতে হবে যেন ওরা নিজেরাও টের না পায়। সে দ্রুত ল্যাপটপে টাইপ করতে শুরু করলো। আরিয়ানের পরিকল্পনা এবার অনেক গভীর। সে সাইরার ভাই সাইরাদের সমস্ত ব্যবসায়িক লেনদেন ব্লক করে দেওয়ার প্রতিক্রিয়া শুরু করলো। শুধু তাই নয়, সাইরাদের পরিবারের নামে যে গোপন অফশোর ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর খবরও সে বের করে ফেলল। সারোয়ার, তুই ভেবেছিলি তুই চতুর। আজ তোর সব টাকা পয়সার উৎস আমি বন্ধ করে দিচ্ছি। তোর কোম্পানিকে আমি এমনভাবে দেউলিয়া করব যে তুই রাস্তায় নামতে বাধ্য হবি। আর সায়রা, তুই কি ভেবেছিলি আমি তোকে ক্ষমা করে দিয়েছি? তুই আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিলি। আজ থেকে তোর প্রতিটি দিন হবে বিভীষিকাময়। তোর বাবা মা যে অহংকার নিয়ে বেঁচে আছে, সেই অহংকার আমি চূর্ণ করব। এদের সবাইকে আমি এমন এক গোলক ধাঁধায় ফেলে দেব যেখান থেকে ওরা আর বের হতে পারবে না। আরিয়ান ফোন তুলল। ওপাশ থেকে ভেসে এলো সাইরার আতঙ্কিত কণ্ঠস্বর। আরিয়ান কোনো ভূমিকা ছাড়াই কথা শুরু করলো। কেমন আছিস সায়রা? গার্ডিয়ান কোম্পানি খুব ভালো কাজ করছে, তাই না? কিন্তু তোদের একটা ভুল হয়ে গেছে। তোরা খেলতে নেমেছিস সেই খেলোয়াড়ের সাথে যাকে তোরাই একসময় ধ্বংস করতে চেয়েছিলি। আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? কেন আমাদের ওপর এত রাগ তোমার? 10 বছর আগে যা হয়েছে তা তো নিয়তি ছিল। আমরা তো শুধু আমাদের স্বার্থ দেখেছি। স্বার্থ? স্বার্থের নামে আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়াটা কি নিয়তি ছিল? তোরা ভেবেছিলি তোদের এই মিথ্যে খেলা আমি ধরতে পারবো না? সারোয়ারকে বলিস ওর সব বিজনেস আজ রাতে ধূলিসাৎ হয়ে যাবে। আর তোর বাবাকে গিয়ে বলিস যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণতি ভালো হয় না। আমি খুব শান্ত ছিলাম, কিন্তু তোরা আমাকে বাধ্য করলি আমার আসল রূপ দেখাতে। তোদের এই উত্তেজনা আর সহ্য হচ্ছে না। এখন তোদের চিরতরে শান্ত করার সময় এসেছে। তুমি এটা করতে পারো না। আমরাও বসে নেই। আমাদের কাছেও অনেক কিছু আছে যা তোমার সাম্রাজ্য গুড়িয়ে দিতে পারে। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু মনে রাখিস আমার কাছে এখন শুধু অর্থ নেই, আছে তোদের প্রতি তীব্র ঘৃণা। তোরা যা করেছিস তার প্রতিটা কষ্টের হিসাব আমি নেব। আগামীকাল সকালে উঠে দেখিস তোদের পৃথিবীটা আর আগের মতো নেই। এটাই আমার প্রথম ধামাকা। তোদেরকে শান্ত করাই এখন আমার একমাত্র লক্ষ্য। আরিয়ান ফোনটা রেখে দিল। সে জানতো সায়রা এখন চরম আতঙ্কে ভুগছে, কিন্তু আরিয়ানের মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশের নিচে ঢাকা শহরটা যেন একটা যুদ্ধের ময়দান। আরিয়ান চৌধুরী এখন এক অজেয় শক্তি। তার সামনে সায়রার পরিবার এখন সামান্য পিঁপড়ের মতো। সে আস্তে করে নিজের গ্লাসে চুমুক দিল এবং তৃপ্তির সাথে দেখলো তার কম্পিউটার স্ক্রিনে সায়রার কোম্পানি শেয়ার দর হু হু করে পড়ে যাচ্ছে। সরোয়ার, সায়রা, সায়রার বাবা আর মা সবাইকে এবার সেই একই যন্ত্রণায় চলতে হবে যে যন্ত্রণায় সে 10 বছর আগে পড়েছিল। আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে গত রাতে সরোয়ারের ব্যবসার সমস্ত মূল শাখাগুলোতে এমনভাবে আঘাত করেছে যে তাদের সাম্রাজ্য এখন পতনের দ্বার প্রান্তে। সায়রাদের পরিবার যারা এতকাল ক্ষমতার দাপট দেখিয়ে এসেছে তারা আজ দিশেহারা। তারা বুঝতে পেরেছে তাদের প্রতিপক্ষ আর কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং এক ছায়া শরীর যে তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখছে। আরিয়ান এবার ঠিক করলো
আর কোনো লুকোচুরি নয়, সে আজ সরাসরি আঘাত করবে সেই ড্রয়িং রুমে যেখানে বসে 10 বছর আগে তাকে চোর অপবাদ দিয়ে অপমানিত করা হয়েছিল। হেলাল, আমার গাড়ি বের কর। আজ আমি সেই বাড়িতে যাচ্ছি যেখানে আমার জীবনের সবচেয়ে বড় অপমান আর সংগ্রামের শুরু হয়েছিল। আজ আর কোনো রহস্য নয়, আজ সত্যের মুখোমুখি হওয়ার দিন। সারোয়ার আর তার পরিবারের সময় শেষ। সায়রাদের বাড়ির বিশাল ড্রয়িং রুমে সায়রার বাবা সোফায় বসে কপালে হাত দিয়ে চিন্তিত হয়ে আছেন। সায়রা এবং সরোয়ার তখনও ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কিভাবে গার্ডিয়ান কোম্পানির এই আক্রমণ ঠেকানো যায়। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সরোয়ার বিরক্ত হয়ে দরজা খুলতে চমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান চৌধুরী। তার পরনে ব্লেজার, চোখে সেই পরিচিত সানগ্লাস। সে কোনো অনুমতি ছাড়াই ড্রয়িং রুমে ঢুকে পড়ল। আপনি এখানে আসার সাহস কি করে হলো আপনার? আপনার সাথে আমাদের কোনো কথা নেই, এখনই বের হয়ে যান এখান থেকে। বের তো আমি হবই সারোয়ার, কিন্তু তোদের এই সাজানো বাগানটা পুরোপুরি ধ্বংস করার পর তোরা কি ভুলে গেছিস 10 বছর আগে আমার বাবার কোম্পানি দখল করার সময় তুই আর তোর বাবা কি কি জঘন্য কাজ করেছিলি? লেনদেন নেই? 10 বছর আগে এই সোফাতেই বসে আমার বাবার উপর মিথ্যে অপবাদ দিয়েছিলি তোরা। বলেছিলি আমার বাবা কোম্পানির টাকা চুরি করে পালিয়েছে। সেই একই ঘর, সেই একই মানুষ, শুধু আমি বদলে গেছি। আমি সেই আরিয়ান যাকে তোরা সেদিন পথের ভিখারি করে বের করে দিয়েছিলি। ড্রয়িং রুমে বাতাস যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সায়রা এবং সরোয়ার ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তাদের মুখ দিয়ে কোনো কথা সরছে না। সায়রা মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে আরিয়ানকে দেখেই আতঙ্কে চিৎকার করে উঠল। সবাই যেন বিশ্বাস করতে পারছে না যে ছেলেটি এতদিন আগে হারিয়ে গিয়েছিল, সে আজ এক বিশাল বিলিনিয়ার হয়ে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান, এটা তুমি কিভাবে এটা করলে? তুমি তো সেই রাতে ধ্বংস হয়ে গিয়েছিলে। আমি ধ্বংস হইনি সায়রা, তোদের দেওয়া প্রতিটি অপমান আমাকে তিলে তিলে পাথর করেছে। তোরা ভেবেছিলি আমি মরে গেছি? না, আমি বেঁচে ছিলাম শুধু এই দিনটির জন্য। তোদের প্রতিটি মিথ্যা অভিযোগের আমি প্রমাণ জোগাড় করেছি। আজ এই বাড়িতেই পুলিশের টিম আসছে, শুধু তোদের জবানবন্দি নিতে নয়, তোদের অপরাধের সব প্রমাণ সহ গ্রেফতার করতে। তুই এটা করতে পারিস না, তুই আমাদের জীবন শেষ করে দিবি। আমরা তোকে চিনেছিলাম, আমরা জানতাম তুই কিছু একটা করবি, কিন্তু এত নিচেই নামবি তা ভাবিনি। নিচে তোরা নেমেছিলি সেদিন, যেদিন একটা নিরপরাধ মানুষকে চোর সাজিয়েছিলি। আজ তোদের পতন দেখার জন্যই আমি এই শহরে ফিরেছি। তোদের গার্ডিয়ান কনসোর্টিয়াম সবই এখন আমার দখলে। আমি তোদের পুরো অস্তিত্ব মুছে ফেলার ক্ষমতা রাখি। বাইরের দিক থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। সায়রার বাবা সোফায় বসে বলেন। তার সমস্ত অহংকার ধুলোই মিশে গেল। সায়রা ফ্যাল করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। সে আজ বুঝতে পারল সে কাকে হারিয়েছিল এবং তার পরিণাম আজ কি হতে যাচ্ছে। আরিয়ান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে শান্ত অথচ স্বরে কথাগুলো বলল, যেন সে কোনো রায় শোনাচ্ছে। তোদেরকে আমি বলেছিলাম তোরা বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছিস। আমি চেয়েছিলাম আস্তে আস্তে শেষ করতে, কিন্তু তোরা আমাকে বাধ্য করলি এই চরম রূপ দেখাতে। এখন তোদের শান্ত হওয়ার সময় এসেছে। এই 10 বছর আমি যে নরকে কাটিয়েছি, আজ থেকে তোদের সেই নরকের বাসিন্দা হওয়ার পালা। পুলিশ ড্রয়িং রুমে ঢুকে পড়ল। আরিয়ানের নির্দেশে পুরো বাড়ির প্রতিটি কোণ থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সাইরের পরিবার আজ সবার সামনে লজ্জিত। সে আরিয়ানকে তারা একসময় অবহেলা করেছিল, আজ সেই আরিয়ানই তাদের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। পেছনে ফেলে এলো কান্নার আওয়াজ আর ধ্বংসের চিহ্ন। পুলিশের গাড়িগুলো যখন সায়রাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, সায়রা তখনও আরিয়ানের চোখের দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো ধূর্ততার ছাপ। সে জানতো আরিয়ান চৌধুরী যত শক্তিশালী মানুষ হোক, মানুষের দুর্বলতা সবারই থাকে। আরিয়ানের সেই দুর্বলতা সায়রাকে খুঁজে বের করতে হবে। সে কৌশলে পুলিশকে অনুরোধ করলো একবার আরিয়ানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য। আরিয়ান সায়রাকে আড়ালে ডেকে নিল। সায়রা সেখানে গিয়ে তার ব্যাগের ভেতর থেকে একটি ছোট্ট পিস্তল বের করলো, কিন্তু আরিয়ান তার সেই চাল আগেই বুঝে ফেলেছিল। আরিয়ান সায়রার হাত শক্ত করে ধরলো। অনেক চালাকি করেছিস সায়রা। আমার মনে হয়েছিল তুই হয়তো অপরাধ বোধে ভুগবি, কিন্তু তুই তো দেখি এখন সে আগের মতোই বিষাক্ত রয়ে গেছিস। আমাকে মারার পরিকল্পনা? তোর এই সাহস আমাকে অবাক করছে। আমি তোমাকে ঘৃণা করি আরিয়ান। আমি জানতাম তুমি কোনো না কোনো সময় এই বাড়িতে আসবে।
আমার সব প্রস্তুতি ছিল। আজ হয় তুমি থাকবে, নয়তো আমি। আজ থেকে তুই শুধু আমার থাকবি। আমি তোকে পুলিশের হাতে দিয়ে জেলখানায় পাঠাবো না। জেলখানায় তোরা রাজার হালে থাকবি, সেটা আমি হতে দিব না। তোকে আমি এমন এক নরকে রাখবো যেখানে তুই চাইলেও পালাতে পারবি না। তুই আমাকে বিয়ে করবি সায়রা? এটা অসম্ভব। আমি তোমাকে ঘৃণা করি। আমি কখনো তোমাকে বিয়ে করব না। তুমি কি ভেবেছো ব্ল্যাকমেইল করে আমাকে নিজের আয়ত্তে রাখবে? আমার কাছে এমন সব নথিপত্র আছে যা ফাঁস হলে তোর বাবার আর বড় ভাইয়ের ফাঁসি হবে। তুই যদি আমাকে বিয়ে না করিস তবে এখনই আমি পুলিশের কাছে সেই অরিজিনাল ফাইলগুলো পাঠিয়ে দেব। তখন তোর পরিবার এক সেকেন্ডও বাঁচবে না। তোর কাছে আজ রাত পর্যন্ত সময় আছে, সিদ্ধান্ত তোকে নিতে হবে। সাইরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো আরিয়ান মিথ্যা বলছে না। তার পুরো পরিবারের ভবিষ্যৎ এখন এই মানুষটির হাতের মুঠোয়। আরিয়ান সাইরার কপালে একটি আঙ্গুল ছুঁয়ে দিয়ে চলে গেল। সে জানতো সাইরা শেষ পর্যন্ত তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। পরের দিন সকালে সাইরা যখন আরিয়ানের বিলাসবহুল বাংলোতে এসে পৌঁছালো, তার চোখে মুখে তখন কোনো প্রতিবাদ ছিল না, শুধু ছিল এক জমাট বাঁধা ঘৃণা। আরিয়ান বিয়ের সব প্রস্তুতি শেষ করে রেখেছিল। আমি জানতাম তুই আসবি, কারণ তোদের পরিবারের চামড়া তোদের কাছে জীবনের চেয়েও প্রিয়। আজ থেকে তুই আমার স্ত্রী। কিন্তু মনে রাখিস, এই বিয়েতে ভালোবাসা নেই, আছে শুধু এক দীর্ঘস্থায়ী প্রতিশোধ। তুই আমার ছায়ার মতো থাকবি। আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। তুমি আমাকে বিয়ে করে শুধু আমার শরীর পাবে আরিয়ান, কিন্তু আমার এই ঘৃণা কোনোদিনও কমবে না। তুমি কি ভেবেছো এইভাবে আমাকে বন্দি করে তুমি শান্তি পাবে? শান্তি আমার দরকার নেই। আমার দরকার তোকে প্রতিদিন চোখের সামনে দেখে কষ্ট দেওয়া। তুই যে স্বপ্ন নিয়ে আমাকে একদিন বাড়িছাড়া করেছিলি, আজ সেই একই স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার যন্ত্রণা তুই প্রতিদিন ভোগ করবি। বিয়ের কাজই তৈরি, আজই আমাদের বিয়ে হবে। আরিয়ানের কঠোর নির্দেশে রেজিস্ট্রি বিয়ের সব প্রক্রিয়া শুরু হলো। সাইরা পাথরের মতো বসে রইল। তার পরিবারের মানুষেরা বাইরে কাঁদছে, কিন্তু আরিয়ানের নিরাপত্তা রক্ষীদের জন্য তারা ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছে না। আরিয়ান সাইরার পাশে বসে বিয়ের দলিলে স্বাক্ষর করলো। সাইরা যখন নিজের নামে স্বাক্ষর করছে তার হাত কাঁপছিল। আরিয়ান তার হাতটা জাপটে ধরে দলিলে স্বাক্ষর করালো। পুরো বাংলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা। এখন থেকে তোকে আর কোথাও যেতে হবে না। তোর জগৎ এখন থেকে এই চার দেয়ালের মাঝে। আমার অনুমতি ছাড়া তুই বাইরের আলো দেখতে পাবি না। এটাই তোর সেই প্রাপ্য শাস্তি, যা তুই আজ থেকে ভোগ করা শুরু করবি। সাইরাকে আরিয়ান তার ব্যক্তিগত সুউচ্চ টাওয়ারের একটি ঘরে বন্দি করে রাখলো। আরিয়ান বেরিয়ে যাওয়ার সময় ভারী দরজায় তালা আটকে দিল। সাইরা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছে। সে বুঝতে পারল সে এমন মাকড়সার জালে আটকে গেছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আরিয়ানের সেই সুউচ্চ টাওয়ারের ঘরটি এখন সাইরার একমাত্র পৃথিবী। বাইরে থেকে দেখলে একে প্রাসাদ মনে হলো, ভেতর থেকে এটি একটি বিলাসবহুল কারাগার। আরিয়ান চৌধুরী সাইরাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সেই বিয়ের বন্ধনে কোনো পবিত্রতা নেই, আছে শুধুই দহন। প্রতিদিন সকালে আরিয়ান অফিসে যাওয়ার আগে সাইরার ঘরে ঢোকে আর শুরু করে তাদের নিত্য নতুন ঝগড়া ও মানসিক লড়াই। তাদের সম্পর্কটা এখন যেন সাপে নেউলে, একজন অন্যজনকে সহ্য করতে পারে না, অথচ একই ছাদের নিচে থাকতে বাধ্য। কি হলো, এখনো বিছানা ছাড়িসনি নাকি এখনো স্বপ্ন দেখছিস তুই পুরনো বাড়িতে ফিরে যাবি? ভুলে যাস না, সেই বাড়ির মালিক এখন আমি। তোর বাবা মা এখন কোথায় আছে তা কি জানতে চাস? তুই তো মানুষ হতে পারলি না আরিয়ান। ক্ষমতার নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মানুষকে বন্দি করে রেখে তুই যদি শান্তি পাস, তবে তুই পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ। আমি তোকে ঘৃণা করি, প্রতিটা মুহূর্তে আমি তোকে ঘৃণা করি। ঘৃণা করা ভালো। ঘৃণা অন্তত প্রমাণ করে যে আমি এখনো তোর মস্তিষ্কের এক কোণে বেঁচে আছি। তুই তো আমাকে ভুলতে পারবি না সায়রা। আমি তোর প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে আছি। আজ আমার সাথে ডিনারে বের হতে হবে, তোকে সাজতে হবে, কারণ আমি চাই না আমার স্ত্রী কোনো ভিখারিনীর মতো আমার পাশে ঘুরে বেড়াক। আমি কোথাও যাব না। তুই চাইলে আমাকে মেরে ফেলতে পারিস, কিন্তু তোর এই নাটকীয় ডিনারে আমি যাব না। তুই আমাকে দিয়ে তোর ইগো তুষ্ট করার চেষ্টা করিস না। তুই যাবি, কারণ তোর পরিবারের সম্মান এখন আমার হাতের মুঠোয়। তুই যদি ডিনারে না যাস তবে আজই তোর ভাই সারোয়ারের শেষ ব্যবসাটাও আমি ডুবিয়ে দেব। সিদ্ধান্ত তোর। আরিয়ান বেরিয়ে গেল আর সাইরার আগে ফেটে পড়ল। তার বিছানার চাদরগুলো ছুঁড়ে ফেলে দিল। আয়নাটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু
রুমে কোনো কাছের জিনিস রাখা হয়নি, আরিয়ান আগেই সরিয়ে নিয়েছে। স্যারা প্রতিদিন আরিয়ানকে বিরক্ত করার কোনো সুযোগ ছাড়ে না। সে আরিয়ানের দামি ফাইলগুলোতে লণ্ডভণ্ড করে দেয়, আরিয়ানের প্রিয় শার্টগুলো কালি ঠেলে দেয়। এমনকি আরিয়ান বাসে ফিরে তার সাথে কথা বলো তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকায় না। সাইরা, তুই কি পাগল হয়ে গেছিস? এই ফাইলগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল জানিস? তুই আজ সব সীমানা ছাড়িয়ে গেছিস। সীমানা তো তুই আগেই ছাড়িয়েছিস। আমার জীবনের সীমানা তুই দখল করে নিয়েছিস। আমি কি তোর ফাইলগুলো দিয়ে শান্তি পেতে পারি? আমি চাই তোর এই অহংকার চূর্ণ হোক। তোর এই ব্যবসা যদি ধ্বংস হয় তবেই আমার প্রতিশোধ হবে। প্রতিশোধ? তুই এখনো প্রতিশোধের কথা বলছিস? তোরা তো আমাকে 10 বছর আগে ধ্বংস করেছিলি, আমি তো শুধু তার প্রতিদান দিচ্ছি। তুই আজ সারা রাত না খেয়ে থাকবি, এটাই তোর শাস্তি। আরিয়ান সত্যি সত্যি রাতে খাবার বন্ধ করে দিল, কিন্তু সাইরা কি দমের পাটি? সে রাতের অন্ধকারে রান্নাঘরে ঢুকে আরিয়ানের জন্য রাখা বিশেষ ডিনারটি পুরোটাই ড্রেনে ফেলে দিল। সকালে উঠে আরিয়ান যখন দেখল কিছুই নেই, তখন তার রাগের মাত্রা বহুগুণ বেড়ে গেল। তাদের এই দণ্ড, এই ঝগড়া যেন আর শেষ হওয়ার নয়। সাইরা এখন এমনভাবে চলছে যেন আরিয়ান নেই, আর আরিয়ান তাকে এমনভাবে চেপে ধরছে যেন সাইরা তার একচ্ছত্ব সম্পত্তি। এই গয়নার বাক্সটা নে, আজ রাতে পার্টি আছে, তোকে আমার সাথে যেতে হবে, কোনো নাটক নয়। এই গহনা দিয়ে আমার ঘৃণা ঢাকা যাবে না আরিয়ান। তুই আমাকে কিনতে পারিস না। তোদের ওই কর্পোরেট পার্টিতে গিয়ে তুই কাকে দেখাতে চাস? তোর এই জেলখানার বন্দি পাখিটাকে? তুই ঠিকই ধরেছিস, আমি সবাইকে দেখাতে চাই যে সাইরা একদিন আমার দিকে ফিরেও তাকাতো না, সে এখন আমার পায়ের নিচে বন্দি। এটা আমার তৃপ্তি। তুই যতই আমাকে বিরক্ত করিস, তুই আমার থেকে মুক্তি পাবি না। এই ঘৃণা, এই দণ্ডই আমাদের সম্পর্কের নাম। দিনের পর দিন এভাবেই কেটে যাচ্ছে। আরিয়ান অফিসে গিয়ে ব্যবসা সামলাচ্ছে, আর সাইরা ঘরে বসে তার জীবন কিভাবে ধ্বংস করা যায় তার নতুন নতুন পরিকল্পনা করছে। আরিয়ান যখন রাতে ফেরে, তারা দুজনে একে অপরের দিকে এমনভাবে তাকায় যেন একে অপরকে খুন করে ফেলবে। সাইরা সুযোগ পেলেই আরিয়ানের সাথে তর্কে জড়িয়ে পড়ে, আর আরিয়ান সাইরাকে হারানোর ভয় কিংবা পাওয়ার নেশায় পাগলের মতো ব্যবহার করে। তাদের এই সাপে নেউলের সম্পর্ক শহরের অন্য কোনো মানুষ জানে না, সবে শুধু জানে তারা সুখী দম্পতি। কিন্তু তাদের এই অন্তর্মহলে প্রতিদিন চলে এক অদৃশ্য যুদ্ধ। আরিয়ানের অন্তর্মহলে যখন সাইরা আর আরিয়ানের মধ্যে প্রতিনিয়ত স্নায়ু যুদ্ধ আর বিষাক্ত দ্বন্দ্ব চলছে, তখনই বাইরের ব্যবসায়িক জগতে তখন এক নতুন ঝড়ের পূর্বাভাস। আরিয়ান সাইরা এবং তার পরিবারকে সর্বশান্ত করে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। তবুও সেই রহস্যময় গার্ডিয়ান ফাইন্যান্সিয়াল কনসোর্টিয়াম যেন আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। গার্ডিয়ানের প্রতিটি চাল এখন আরিয়ানের ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে। আরিয়ান এখন শুধু তার রাগান্বিত নয়, সে রীতিমতো চিন্তিত। হেলাল, সারোয়ার এবং তার পরিবারের সব অ্যাকাউন্ট এখন পুরোপুরি ফ্রিজ। সাইরা আমার চোখের সামনে বন্দি। তাহলে গার্ডিয়ান কোম্পানির ফান্ডিং কোথা থেকে আসছে? ওরা কি প্রেতাত্মা যে এদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না? স্যার, আমরা গার্ডিয়ানের প্রতিটা ট্রানজ্যাকশন ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই সার্ভার এমন এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে যা আন্তর্জাতিক ব্ল্যাকলিস্টেড মনে হচ্ছে। এই কোম্পানির নেপথ্যে কোনো একটি ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করছে। সায়রা ম্যাডামের পরিবার তো এখন রাস্তায়, তারা এই বড় অঙ্কের ইনভেস্টমেন্ট কিভাবে করবে? তার মানে আমি কি ভুল পথে ছিলাম? আমি কি তবে সাইরাদের শত্রুতা আর এই গার্ডিয়ানের ষড়যন্ত্রকে গুলিয়ে ফেলেছিলাম? যদি সাইরাদের পরিবার এর পেছনে না থাকে, তবে কে আমাকে এভাবে ধ্বংস করার চেষ্টা করছে? আমার প্রতিটি গোপন প্রজেক্টের খবর তারা আগাম পেয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ শত্রুর কাজ নয়। আরিয়ান ল্যাপটপ নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করতে লাগলো। সে বারবার পুরনো ফাইলগুলো চেক করছে। সাইরা ঘরের এক কোণে বসে সব দেখছে। সে জানে আরিয়ান এখন আগের চেয়ে অনেক বেশি চাপে আছে। স্যারের মনে হলো সে যদি আরিয়ানের এই পরাজয় নিজের চোখে দেখতে পাই, তবে হয়তো তার প্রতিশোধ পূর্ণ হবে। কি আরিয়ান, বড় বিলিয়নিয়ারের অহংকার কি এবার কিছুটা কমেছে? আমি তো আগেই বলেছিলাম তোর এই ধ্বংসের শুরু হয়েছে। তুই হয়তো ভেবেছিলি আমাকে আর আমার পরিবারকে শেষ করেই তুই রাজা হয়ে যাবি, কিন্তু তুই জানিস না এই শহরে তোর চেয়েও বড় শিকারী লুকিয়ে আছে। চুপ কর সাইরা, আমার ব্যবসা নিয়ে তুই কোনো কথা বলবি না। তোকে আমি যা দিয়েছি তার চেয়ে বেশি তোর প্রাপ্য ছিল। এখন তোকে আমার সহ্য করতে হচ্ছে, এটাই তোর ভাগ্য। কিন্তু গার্ডিয়ানের রহস্য আমি ভেদ করবই। তুই কি সত্যি কিছু জানিস না? তোর এই ভাই
সারোয়ার কি গোপনে কোনো যোগাযোগ রেখেছিল? আরোয়ারের মাথায় এত বুদ্ধি নেই যে সে গার্ডিয়ান চালাবে। যদি সে চালাতো তবে অনেক আগেই সে তোকে পথে বসিয়ে দিত। তুই নিজেই ভাব, তোর এত বড় সাম্রাজ্যে তুই কার কার ক্ষতি করেছিস। হয়তো কেউ তোর চেয়েও বেশি তিলে তিলে ধ্বংস হতে চেয়েছিল, ঠিক যেমন তুই আমার সাথে করেছিস। সাইরার কথাগুলো আরিয়ানের মাথায় বিদ্যুৎ গতিতে কাজ করলো। সে জানতো না সাইরা তাকে সাহায্য করছে নাকি বিদ্রুপ করছে, কিন্তু আরিয়ান বুঝতে পারল সে এক গভীর গহ্বরে পা দিয়েছে। গার্ডিয়ান কোম্পানি শুধু আরিয়ানের ব্যবসায়িক ক্ষতি করছে না, তারা আরিয়ানের ব্যক্তিগত প্রতিটি দুর্বলতা নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে। আরিয়ান ল্যাপটপটা সজোরে বন্ধ করে দিল। তার মনে এখন হাজারো প্রশ্ন। সে কি সাইরাদের শাস্তি দিতে গিয়ে এমন এক দানবকে জাগিয়ে তুলেছে যাকে সামলানো তার ক্ষমতার বাইরে? হেলাল, গার্ডিয়ানের সব অফিসিয়াল ইমেইল এবং কমিউনিকেশন চ্যানেলে একটা ট্র্যাকার বসাও। আমি চাই এবার মুখোমুখি লড়াই হোক। যদি ওরা আমার সাথে লুকোচুরি খেলে তবে আমি আমার সব শক্তি দিয়ে ওদের সামনে টেনে আনবো। আর সাইরা, তুই আমার সাথেই থাকবি। তোকে দেখেই আমি আমার শত্রুকে চ্যালেঞ্জ জানাবো। আরিয়ানের চোখে মুখে এখন জয়ের নেশার চেয়েও বেশি এক অস্থিরতা। সে বুঝতে পারছে এই লড়াইটা এখন আর সাইরার পরিবারের সাথে নেই। এটা এমন এক অশুভ শক্তির সাথে যার মুখোশ আরিয়ান এখনো খোলেনি। অন্তর্মহলে সাপে নেউলে সম্পর্ক আর বাইরে ব্যবসায়িক জগতের এই নীরব প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে আরিয়ানের জীবন এখন এক গোলকধাঁধায় পরিণত হয়েছে। সাইরা এক দৃষ্টে আরিয়ানের দিকে তাকিয়ে রইল, তার মনে এক অদ্ভুত প্রশান্তি। আরিয়ান যত বিপদে পড়ছে সাইরা যেন ততটাই তৃপ্তি পাচ্ছে। আরিয়ানের কঠোর নজরদারিতে থাকলেও সাইরা মাঝে মাঝে আরিয়ানের ব্যবসায়িক প্রয়োজনে অথবা নিরাপত্তা রক্ষীদের পাহারার বাইরে বের হওয়ার অনুমতি পায়। এমনই এক দুপুরে শপিং মলে কেনাকাটার চলে সাইরা বের হয়েছিল। মার্কেট থেকে বের হওয়ার সময় হঠাৎ তার নজর পড়ে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা এক পরিচিত গাড়ির দিকে। সাইরার শরীর মুহূর্তের জন্য জমে গেল। সে গাড়ি থেকে নামছেন তার নিজের ছোট চাচা, যাকে সে এতদিন খুব শ্রদ্ধা করে এসেছে। চাচার পাশে দাঁড়িয়ে আছে মির্জা খালেদ, শহরের প্রভাবশালী এক শিল্পপতি। সাইরা দ্রুত নিজেকে আড়ালে লুকিয়ে ফেল। তাদের কথোপকথন শোনার জন্য সে নিঃশব্দে তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। তাদের কথাগুলো যেন বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ছে। আরিয়ান চৌধুরী এখন সবকিছুর মূলে পৌঁছে গেছে। সে যদি জেনে ফেলে 10 বছর আগে আমরাই তার বাবার কোম্পানির সব ফাইল জাল করে তাকে অপবাদ দিয়েছিলাম, তবে সে আমাদের আস্ত রাখবে না। আরিয়ানের সেই ফাইলগুলো এখনো আমাদের কাছে সুরক্ষিত। ওগুলোই তার ধ্বংসের কারণ ছিল। চিন্তা করিস না খালেদ, আরিয়ান এখনও মনে করে সায়রাদের পরিবারই এর পেছনে দেয়। সে সায়রাকে বিয়ে করে নিজের ইগো স্যাটিসফাই করছে। সে জানেই না আসল পরিকল্পনাটা ছিল আমাদের। সেদিন আমরাই আরিয়ানের বাবার সই নকল করেছিলাম আর কোম্পানির সমস্ত অর্থ পাচার করে সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। আরিয়ান সম্পূর্ণ নির্দোষ ছিল, কিন্তু আমাদের ষড়যন্ত্রের কাছে সে টিকতে পারেনি। সায়রাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই আরিয়ানকে বোকা বানিয়ে রেখেছি। এই কথাগুলো শোনার সাথে সাথে সাইরার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সারা শরীর কাঁপছে। সে নিজের মুখ 2 হাত দিয়ে চেপে ধরল যাতে কান্নার শব্দ তাদের কানে না যায়। তার চাচা, যে কিনা এই পরিবারের সবচেয়ে আপনজন ছিল, সেই এই ষড়যন্ত্রের মূল হোতা। 10 বছর ধরে যে ছেলেটিকে সে ঘৃণা করে এসেছে, যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যার জীবন সে নরক বানিয়ে দিয়েছে, সেই ছেলেটি আসলে সম্পূর্ণ নির্দোষ ছিল। সাইরা দেওয়ালে পিঠ থেকে ধপাস করে বসে পড়ল। তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। আমি কি করলাম? আমি কতটা জঘন্য কাজ করলাম? আরিয়ান নির্দোষ ছিল, আর আমি গত 10 বছর ধরে তার প্রতি শুধু ঘৃণা পুষে রেখেছি, তাকে কষ্ট দিয়েছি, তাকে অপমান করেছি। আমি কিভাবে পারলাম এত বড় একটা ভুল করতে? আমি তোকে ভালোবেসেছিলাম, কিন্তু অন্ধবিশ্বাসের কারণে আমি নিজেই ওর জীবন ধ্বংস করে দিলাম। আমার চাচা, আমার নিজের আপনজন আমার সামনে বসে এই মিথ্যা নাটক সাজিয়েছিল, আর আমি বোকার মতো তাতে তাল দিয়েছি। সাইরা এখন মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। সে কোনো মতে শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ির ভেতর বসে সে উচ্চস্বরে কাঁদতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠছে আরিয়ানের সেই অসহায় মুখটা। 10 বছর আগের আরিয়ান। সাইরা বুঝতে পারলো সে শুধু আরিয়ানের জীবন ধ্বংস করেনি, সে নিজের জীবনকেও ধ্বংসের শেষ সীমায় নিয়ে এসেছে। সে নিজের দিকে তাকাতে পারছে না, কারণ আরিয়ান যে প্রতিচ্ছবি সে দেখছে, সে একজন অপরাধী। তার সারা শরীর কাঁপছে, দম নিতে তার কষ্ট হচ্ছে। আরিয়ান আমাকে ক্ষমা করবে না।
আমি ওকে বিয়ে করেছি প্রতিশোধ নিতে, ওকে বন্দি করে রেখেছি আমার ইগো স্যাটিসফাই করতে, অথচ ও এই সব কিছুর গোপনে কোনো দোষই করেনি। আমি ওর সাথে যে আচরণ করেছি তা কোনো মানুষ অন্য মানুষের সাথে করতে পারে না। আমি এখন ওর চোখের দিকে কিভাবে তাকাবো? আমার চাচা এই পৈশাচিক রূপ আমি জানতাম না, আর এখন আমি নিজেই সেই চক্রের বলি হয়ে গেছি। আমি সারা জীবন ওকে ঘৃণা করে যে পাপ করেছি তার মাসুল আমি কিভাবে দেব? সাইরা কোনো মতে নিজেকে সামলে বাড়ি ফিরে এলো, কিন্তু তার মনের ভেতর এখন এক বিশাল ঝড়। সে এখন আরিয়ানের ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। আরিয়ান বাসায় ফিরে সাইরার এই বিধ্বস্ত চেহারা দেখলো। সে এগিয়ে এলো সাইরার দিকে, কিন্তু সাইরা যেন দূরে সরে গেল। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ সে দেখলো সাইরার চোখগুলো কান্নায় ফুলে লাল হয়ে আছে। তার প্রতিটি নিঃশ্বাস যেন আর্তনাদ করছে। সাইরা বুঝতে পারছে না এই সত্য সে কিভাবে আরিয়ানের সামনে প্রকাশ করবে। কি হয়েছে তোর? আবার কি নতুন কোনো নাটক শুরু করলি, নাকি তোকে বন্দি রেখে আমারই ভুল হয়েছে? তোর এই কান্না দেখে আমার মোটেও দয়া হচ্ছে না সাইরা। আরিয়ান, তুই কি কখনো কোনো ভুল করিসনি? তুই কি কোনো দিন এমন কাউকে ক্ষমা করতে পারবি যে তোর পুরো জীবন নষ্ট করে দিয়েছে? যদি এমন হয় যে যাকে তুই দোষী ভেবেছিস সে আসলে নির্দোষ, তবে কি তুই তাকে মুক্তি দিবি? কেন জিজ্ঞেস করছিস? তুই কি আবার নতুন কোনো চাল চালছিস? মনে রাখিস সাইরা, আমার ডিকশনারিতে ক্ষমা বলে কিছু নেই। যারা আমার সাথে অন্যায় করেছে তাদের আমি ধ্বংস না করা পর্যন্ত থামবো না। তুই কি তবে নতুন কোনো গোপন কথা জানার ভান করছিস? বল আমাকে, তুই কি লুকানোর চেষ্টা করছিস? আরিয়ানের এই শীতল ও কঠোর কথাগুলো সাইরার হৃদয়ে তীরের মতো বিঁধল। সে জানে এই মানুষটার সামনে সত্য প্রকাশ করা মানে নিজের মৃত্যু ডেকে আনা, কিন্তু সে এই অপরাধবোধ নিয়ে আর কতদিন বেঁচে থাকবে? সাইরা রাতে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে রইল, কিন্তু সে সারা রাত কেবল কেঁদে চলল। সে এখন এক অদ্ভুত দোটানায়, একদিকে চাকচার মুখোশ উন্মোচন করা, অন্যদিকে আরিয়ানের কাছে নিজের অপরাধের স্বীকারোক্তি দেওয়া। সাইরা বুঝতে পারল তার প্রতিশোধের নেশা আসলে ছিল এক বিশাল মিথ্যার মোহের উপর দাঁড়িয়ে। এখন তাকে লড়তে হবে এক চরম সত্যের মুখোমুখি হওয়ার জন্য। আরিয়ানের অন্তর্মহলের বাতাস এখন ভারী হয়ে উঠছে এক অজানা অস্বস্তিতে। সাইরা বদলে গেছে। যে সাইরা এতদিন আরিয়ানের প্রতিটি কটু কথার দাঁত ভাঙ্গা জবাব দিত, যে সাইরা প্রতিটি প্রচারণায় বাঘের মতো গর্জে উঠত, সে এখন অদ্ভুত রকমের শান্ত। আরিয়ান প্রতিদিন তাকে নতুনভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। তার অবাধ্যতার শাস্তি হিসেবে দিনের পর দিন তাকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখছে। এমনকি তার প্রিয় মানুষগুলোর খবর নিয়ে তাকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করার চেষ্টাও করছে। কিন্তু সাইরা পাথরের মতো নির্বিকার। সে কোনো তর্ক করে না, কোনো অশ্রু বিসর্জন দেয় না, এমনকি আরিয়ানের চোখের দিকেও তাকায় না। তার এই নীরবতা আরিয়ানের ভেতরে এক তীব্র অস্থিরতার জন্ম দিচ্ছে। কি হয়েছে তোর? তুই কি বোবা হয়ে গেলি? প্রতিদিন আমি তোকে অপমান করছি, তোকে বন্দি রেখে তোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, অথচ তুই এমনভাবে বসে আছিস যেন কিছুই ঘটছে না। তোর ওই বিষাক্ত জীবটা কোথায় গেল? তুই কি মনে করেছিস এই নীরবতা দিয়ে আমাকে শান্ত করতে পারবি? আমি তোর এই ভেতরের দহন দেখতে চাই। চিৎকার কর, কাঁদ, আমাকে গালি দে। তুই আমার সাথে লড়াই করছিস না কেন? লড়াই করার মতো শক্তি আমার আর অবশিষ্ট নেই আরিয়ান। তুই আমাকে যা খুশি করতে পারিস। আমাকে বন্দি করেছিস, তুই আমাকে অপমান করেছিস, সবই তো তুই করছিস। তোর যা ইচ্ছা হয় কর, আমার আর কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই? তুই মিথ্যে বলছিস। তোর ভেতরে নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল আছে। তুই হঠাৎ করে এমন মরে যাওয়া মানুষের মতো আচরণ করছিস কেন? তুই আমার সবথেকে বড় শত্রু। তুই তো আমার ধ্বংস চাস। আজ কেন তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছিস না? তুই আমাকে ভয় পাচ্ছিস নাকি আমার করুণা পাওয়ার চেষ্টা করছিস? বল আমাকে, তুই কি এমন জেনেছিস যার জন্য তুই তোর এই বাঘিনী সত্তাটাকে বিসর্জন দিলি? আরিয়ান টেবিলের উপর রাখা কাছের পানির গ্লাসটি সজোরে দেওয়ালে ছুঁড়ে মারল। তার চোখে এখন আগুনের মতো রাগ। সে বুঝতে পারছে সাইরার এই নীরবতার পেছনে এমন কোনো রহস্য আছে যা আরিয়ানের পুরো প্রতিশোধের পরিকল্পনাকে এলোমেলো করে দিতে পারে। সেদিনের শপিং মলের ঘটনার পর থেকে সাইরার এই অদ্ভুত পরিবর্তন আরিয়ানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে ভাবছে সাইরা হয়তো গার্ডিয়ান কোম্পানির সাথে কোনো গোপন আঘাত করেছে, অথবা নিজের মনে মনে এমন কিছু বলছে যা আরিয়ানকে চিরতরে শেষ করে দেবে। আমি বুঝতে পারছি তুই কিছু লুকাচ্ছিস। সাইরা, তুই আমার সাথে লুকোচুরি খেলিস না। আমি তোকে চিনি। তুই যদি কোনো গন্ডগোল পাকিয়ে থাকিস তবে মনে রাখিস আমি সেই গন্ডগোলের মূলে ঠিকই পৌঁছাবো।
আর সেদিন আমার রাগ থেকে তোকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। তুই কি তোর চাচার সাথে কোনো যোগাযোগ রেখেছিস, নাকি তোরা সবাই মিলে আমাকে নতুন কোনো ফাঁদে ফেলার পরিকল্পনা করছিস? তুই যা মনে করিস করতে পারিস। তুই তোর বুদ্ধিতে আরিয়ান চৌধুরীর বিশাল সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিস। তো আমার ছোটখাটো চাল তুই নিজেই খুঁজে বের কর না। আমি এখন শুধু একা থাকতে চাই, দয়া করে আমাকে আর বিরক্ত করিস না। আরিয়ান ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মস্তিষ্কে তখনও সাইরার প্রতিটি কথা ঘুরপাক খাচ্ছে। সে সরাসরি হেলালের রুমে গিয়ে ঢুকলো। হেলাল তাকে দেখে চমকে উঠল, কারণ আরিয়ানের চেহারা এখন বিধ্বস্ত আর হিংস্রতায় ভরা। হেলাল, সাইরাকে 24 ঘন্টা কড়া নজরদারিতে রাখ। তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস আমার কাছে রিপোর্ট করবি। আমার মনে হচ্ছে আমি যাকে জয়ী ভেবেছিলাম সে আসলে আমাকে একটা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। সাইরার নীরবতার অর্থ সাধারণ নয়। নিশ্চয়ই এমন কিছু আছে যা সে জানতে পেরেছে, এমন কোনো সত্য যা জানলে সে আমার উপর রাগ করার পরিবর্তে অপরাধ বোধে ভুগছে। আমি সেই সত্যটার গভীরে যেতে চাই। যে কোনো মূল্যে আমাকে সেই গণ্ডগোলের মূলে পৌঁছাতেই হবে। সাইরা ঘরের ভেতরে একা বসে নিজের হাতের মুঠো শক্ত করে ধরে আছে। সে জানে আরিয়ান এখন তাকে হন্য হয়ে খুঁজবে। আরিয়ানের সন্দেহ তাকে সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, কিন্তু সাইরা এখন কি করবে? সে কি সব খুলে বলে দিবে? আরিয়ানের ঘৃণা নিজের ওপর নিয়ে নেবে, নাকি এই সত্যের আড়ালে থেকে আরিয়ানকে বাঁচানোর চেষ্টা করবে? সাইরা এখন এক চরম যুদ্ধের মুখোমুখি, যেখানে তার প্রতিপক্ষ আরিয়ান নিজে নয়, বরং সেই কুটিল সত্য যা তার পরিবারের সম্মান আর আরিয়ানের অস্তিত্বকে সমান্তরালে দাঁড় করিয়েছে। আরিয়ানের সেই রাগী আর্তনাদ ঘরের দরজার বাইরে এখনো শোনা যাচ্ছে, কিন্তু সাইরা জানে আরিয়ান যতই চিৎকার করুক, সত্যের আগ্নেয়গিরি যখন ফাটবে তখন আরিয়ান নিজেও নিজেকে সামলাতে পারবে না। আরিয়ানের মনে আজ এক অদ্ভুত অস্থিরতা। সারাদিন অফিসের কাজ মন বসাতে পারেনি সে। সাইরা সেই রহস্যময় নীরবতা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সে ভেবেছিল বাড়িতে ফিরে সাইরাকে আবার জেরা করবে, প্রয়োজনে কঠোর হবে, কিন্তু রাত 10টায় নিজের বিলাসবহুল বাংলোয় প্রবেশ করে তার সমস্ত রক্ত হিম হয়ে গেল। পুরো বাড়ি অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। ড্রয়িং রুম, পড়ার ঘর, লাইব্রেরি, প্রতিটি কংসে তন্ন তন্ন করে খুঁজল। সাইরা কোথাও নেই। তার প্রিয় আলমারিটা খোলা, কিছু কাপড় অগোছালো হয়ে পড়ে আছে। আরিয়ান চিৎকার করে সাইরার নাম ধরে ডাকলো, কিন্তু প্রতিধ্বনি ছাড়া কোনো উত্তর এল। সাইরা, সাইরা, তুই কোথায়? হেলাল, সিকিউরিটি, কেউ কি বলতে পারিস সাইরা কোথায় গেল? ও তো আমার অনুমতি ছাড়া এক পাও নড়তে পারতো না। তবে কি সে পালিয়ে গেল? না, এটা অসম্ভব। গার্ডিয়ান কোম্পানির কোনো লোক কি ওকে তুলে নিয়ে গেল? আরিয়ানের সারা রাত কাটলো উন্মাদের মতো। সে বাড়ির প্রতিটি ইঞ্চি পরীক্ষা করলো, প্রতিটি সিসিটিভি ফুটেজ নিজে চেক করলো, কিন্তু কোথাও সাইরার কোনো চিহ্ন নেই। বাড়ির পেছনে বাগান থেকে শুরু করে বাড়ির ছাদে সবখানে তার উপস্থিতি, কিন্তু সাইরা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ভোর রাত 4টার দিকে আরিয়ানের ফোনে একটি মেসেজ এলো, একটি অচেনা নাম্বার থেকে। মেসেজটি খুলতে আরিয়ানের জল শক্ত হয়ে গেল, যেখানে লেখা, যদি তোর স্ত্রীর জীবন বাঁচাতে চাস তবে দ্রুত ওল্ড ডক ইয়ার্ডের পরিত্যক্ত গুদাম ঘরে আয়। একাই আসবি, পুলিশ বা কোনো সঙ্গীকে আনলে তোর স্ত্রীর লাশ তুই দেখতে পাবি। তোরা ভুল করছিস। যে আরিয়ানকে তোরা ধ্বংস করতে চেয়েছিলি, সেই আরিয়ান আজ নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে এসেছে। সাইরাকে আমি জীবিত ফিরিয়ে আনবই। আরিয়ান অস্ত্রাগার থেকে তার ব্যক্তিগত পিস্তলটি তুলে নিল। নিজের কালো রঙের SUV গাড়িটি নিয়ে সে তীব্র গতিতে ডক ইয়ার্ডের দিকে ছুটল। ভোরের কুয়াশায় ডক ইয়ার্ড এলাকাটি এক ভৌতিক রূপ ধারণ করেছে। গাড়ি থামিয়ে সে যখন ভেতরে পা রাখলো, ঠিক তখনই চারপাশ থেকে ঘিরে ফেলল অত্যন্ত 10 জন সশস্ত্র লোক। অন্ধকার থেকে বেরিয়ে এলো তারা। আরিয়ান তার জীবনের শ্রেষ্ঠ লড়াইটির মুখোমুখি। সে একা, কিন্তু তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। সাহস থাকলে সামনে আয়। সাইরা কোথায়? তোদের মালিককে বলবি আজ আরিয়ানের সাথে লড়াই করার মতো যোগ্যতা কারো নেই। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। আরিয়ান যেন আজ এক অজেয় যোদ্ধা। তার প্রতিটি খুশি আর কিক শত্রুকে স্তব্ধ করে দিচ্ছে। সে অত্যন্ত ক্ষিপ্ত, তাই একের পর এক হামলাকারীকে মাটিতে আশ্রয় ফেল। দীর্ঘ লড়াইয়ের পর শত্রুরা যখন পিছু হটতে শুরু করেছে, তখনও আরিয়ান লড়ছে। সে তার পিস্তল দিয়ে কয়েকজনকে ঘায়েল করলো, কিন্তু হঠাৎ করে সব শান্ত হয়ে গেল। আরিয়ান যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন তার পেছনে ছায়ার মতো এগিয়ে এলো একজন। ভারী কোনো
বস্তুর আঘাতে আরিয়ানের মাথার পেছনের অংশে প্রচণ্ড এক শব্দ হলো। আরিয়ান ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসতে লাগলো। সে শেষবারের মতো দেখলো তার চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। আরিয়ানের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করলো এক গভীর অন্ধকার ঘরে। তার হাত পা শক্ত দড়িতে একটি ভারী কাঠের চেয়ারের সাথে বাঁধা, তার মুখে শক্ত টেপ লাগানো, যার ফলে সে আর্তনাদ ছাড়া কোনো শব্দ করতে পারছে না। মাথায় অসহ্য ব্যথায় তার চোখ ফেটে জল বেরিয়ে আসছে। সে কোনো মতে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। হঠাৎ গুদামে সেই ভারী পুরনো দরজাটি ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। বাইরে তীব্র আলো ঘরের ভেতর আশ্রে পড়ল। আরিয়ানের চোখ ঝাপসা হয়ে এলো। সে কিছুই দেখতে পাচ্ছে না। আলোতে বন্ধ হয়ে থাকা আরিয়ান কেবল অনুভব করলো কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। অবয়টি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। আলোর তীব্রতা কিছুটা কমতে আরিয়ান দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। মুখে এক নিষ্ঠুর হাসি, পরনে দামি স্যুট। এ আর কেউ নয়, এ হলো মির্জা খালেদের একমাত্র ছেলে খায়রুল, যাকে আরিয়ান আগে থেকেই চেনে, কিন্তু তাদের মধ্যে শত্রুতা ছিল না বললেই চলে। আজ এই পরিস্থিতি আরিয়ানের কাছে সবকিছু পরিষ্কার করে দিল। কি আরিয়ান চৌধুরী, কেমন লাগছে এখন? এত বছর পর আমাদের সাথে দেখা হলো, তাও আবার এমন এক চমৎকার জায়গায়। তুই কি ভেবেছিলি সাইরাকে বন্দি করে তুই বিশাল ক্ষমতার মালিক হয়ে গেছিস? তুই আমার বাবার ব্যবসায়িক শত্রু, আর আজ সে শত্রুর পতন আমি আমার নিজের হাতেই সম্পূর্ণ করব। খায়রুল আরিয়ানের মুখের টেপটি এক ঝটকায় খুলে ফেলল। আরিয়ান মুখ হা করে জোরে জোরে শ্বাস নিল। তার প্রতিটি পেশি ব্যথায় কাঁপছে। সে ঘৃণার দৃষ্টিতে খায়রুলের দিকে তাকিয়ে আছে। খাইরুল, তোরা কি পাগল হয়ে গেছিস? আমার সাথে শত্রুতা করার আগে পরিণতি ভেবেছিস? সাইরা কোথায়? ওকে কোথায় আটকে রেখেছিস? যদি ওর গায়ে একটি আঁচড়ও লাগে তবে তোদের পুরো বংশের নাম এই শহর থেকে মুছে দেব। তোর বর্তমান অবস্থানটা কি একবার দেখলি? তুই এখন আমার খাঁচায় বন্দি। তোর সাম্রাজ্য, তোর দাপট সব এখন আমার পায়ের নিচে। সাইরা, সে তো ভালোই আছে, কিন্তু সে এখন আর তোর নয়। সে এখন আমার কাছে পরম আদরে আছে। তুই তো অপরাধীর মতন শাস্তি ভোগ করবি, আর সাইরা দেখবে কি করে তার বীর নায়ক আজ আমার সামনে ধুলোয় মিশে যায়। আরিয়ান তার হাতের বাঁধন খোলার জন্য প্রচণ্ড শক্তি প্রয়োগ করলো, কিন্তু দড়িগুলো বড্ড শক্ত। খায়রুল তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে আরিয়ানের গালের উপর আলতো করে রাখলো। আরিয়ান নড়ল না। সে জানে এই মুহূর্তে শান্ত থাকাটাই তার একমাত্র বাঁচার উপায়। খায়রুলের চোখে এখন এক পৈশাচিক আনন্দ। আরিয়ানের চোখের সামনে তখন অন্ধকার আর রাগ মিলেমিশে একাকার। সে যখন তার মাথায় অসহ্য যন্ত্রণা সামনে একটু ভালো করে চারপাশটা দেখার চেষ্টা করলো, তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তার ডান দিকে আরেকটি চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে সাইরা। তার হাত পা দড়ি দিয়ে আটকানো, মুখ টেপ দিয়ে বন্ধ। সাইরার চোখ দুটো দিয়ে অনর্গল জল পড়ছে। সেই চোখে আরিয়ান দেখতে পাচ্ছে সীমাহীন আতঙ্ক আর এক অদ্ভুত অপরাধ বোধ। আরিয়ান যেন বিশ্বাসই করতে পারছে না সাইরা এখানে বন্দি। খায়রুল একটা বিকৃত আনন্দ নিয়ে সাইরার দিকে এগিয়ে গেল। খায়রুল ধীরে ধীরে সাইরার কাছে গিয়ে চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর খুব বিচ্ছিরিভাবে সাইরার গালে আর থুতনিতে হাত দিতে শুরু করলো। সাইরা ব্যথায় ছটফট করতে লাগলো, কিন্তু তার মুখ বাঁধা থাকায় সে কোনো শব্দ করতে পারছে না। আরিয়ান এই দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়ল। তার সারা শরীর কাঁপছে। হাতে বাঁধন ছেঁড়ার জন্য সে সর্বশক্তি দিয়ে টান মারছে। খবরদার খাইরুল, সাইরার গায়ে হাত দেওয়ার সাহস করবি না। তোকে আমি ছিঁড়ে ফেলবো। সাইরাকে ছেড়ে দে। তুই যা চাস আমার কাছে আছে। ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। খায়রুল আরিয়ানের দিকে ফিরে তাকালো। তার মুখে এক বিচ্ছিরি হাসি। সে সাইরার মুখ থেকে টেপটা এক ঝটকায় খুলে ফেলল। সাইরা ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু খায়রুল তাকে থামিয়ে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, এখনো ভালোবাসা শেষ হয়নি, তাই না আরিয়ান? এই প্রেমের জন্যই তো তোকে 10 বছর আগে এত বড় শাস্তি পোহাতে হয়েছিল। তুই কি ভুলে গেছিস সেই রাতের কথা? আমিও সাইরাকে ভালোবাসতাম, কিন্তু তুই কি করলি? বন্ধুত্বের দোহাই দিয়ে সাইরার খুব কাছাকাছি চলে আসলি। তোদের সম্পর্ক যখনই ঘনিষ্ঠ হতে শুরু করলো তখনই আমার মাথার তার ছিঁড়ে গেল। আমি ঠিক করলাম তোকে এমনভাবে শেষ করব যে তুই আর কখনোই কোনো দিনই মাথা তুলে দাঁড়াতে পারবি না। আরিয়ান স্তম্ভিত হয়ে গেল। খায়রুল আরো বলতে লাগলো, আমি আমার বাবা মির্জা খালেদের সাথে হাত মিলিয়ে তোর বাবার কোম্পানির ফাইলগুলো জাল করি। আমি সেই মিথ্যা অপবাদের ছক সাজিয়েছিলাম
যাতে সায়রা এবং তার পরিবার তোকে ঘৃণা করে। আমি সায়রার বাবার কানে বিষ ঢেলেছিলাম যাতে তারা নিজের হাতে তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। তুই তো তখন অন্ধ ছিলি। তুই কি ভেবেছিলি সায়রা নিজে তোকে ছেড়েছিল? তোর প্রতি সায়রার ভালোবাসা ছিল, কিন্তু আমার তৈরি করা সেই মিথ্যা পরিস্থিতির কারণে সে তোর থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। আরিয়ান বিস্ময়ে পাথর হয়ে গেল। সে সাইরার দিকে তাকালো। সাইরা তখনও কাঁদছে, কিন্তু তার কান্না আরিয়ানের কাছে এখন অন্যরকম অর্থ বহন করছে। সে বুঝতে পারল সে একটা বিশাল আর কুটিল ষড়যন্ত্রের জালে 10 বছর ধরে আটকে ছিল। সাইরা নিজে তাকে ঘৃণা করেনি, বরং পরিস্থিতির শিকার তাকে দূরে সরিয়ে রেখেছিল। সাইরা যখন আরিয়ানের চোখের দিকে তাকালো, আরিয়ান দেখল সেখানে ঘৃণা নয়, আছে এক গভীর অনুশোচনা আর ভালোবাসার অবশেষ। আরিয়ান বুঝতে পারল সাইরা সেদিন কেন তাকে বাড়ি থেকে বের করে দিতে রাজি হয়েছিল। সে পরিস্থিতির চাপে অসহায় ছিল, ঠিক যেমনটা আরিয়ান ছিল এবং সেই মিথ্যা অপবাদের সময়। সাইরা, তুই কি সব জানতিস না? তুইও পরিস্থিতির শিকার ছিলি। খাইরুল, তোরা কত বড় শয়তান! আমার বন্ধুত্বের মর্যাদা দিয়ে তোরা আমার জীবনটাকে শেষ করে দিলি। তোরা সাইরাকেও মিথ্যা অপবাদ দিয়ে আটকে রাখলি। খাইরুল অট্টহাসি দিয়ে বলল, বন্ধু? তুই কোন বন্ধুর কথা বলছিস? যে বন্ধু সায়রাকে নিজের করে পেতে চেয়েছিল। তোকে শেষ করবার পর আমি চেয়েছিলাম সায়রাকে আমার করে নিতে, কিন্তু সে তো তোর স্মৃতি আঁকড়ে ধরে বসেছিল। সায়রাকে আমি আমার নিজের আয়ত্তে রাখতে চেয়েছিলাম অনেক দিন ধরেই, আর আজ তোদের দুজনের একসাথে বন্দি দেখে আমার সমস্ত পরিকল্পনা সফল বলে মনে হচ্ছে। আজ রাতে তোদের দুজনের গল্প এইখানেই শেষ হবে। খাইরুল পকেট থেকে একটি পিস্তল বের করলো। সে আরিয়ান আর সাইডার দিকে পিস্তল তাক করে অট্টহাসি দিল। আরিয়ান বুঝতে পারলো খাইরুল এখন আর কোনো খেলা খেলছে না। সে সত্যি সত্যি তাদের মেরে ফেলতে চায়, কিন্তু আরিয়ানের মনে এক নতুন শক্তি। সে জানে সে নির্দোষ, সে জানে সাইরা তাকে ভালোবাসতো। এই সত্যটা জানার পর তার লড়াই করার ইচ্ছে বহুগুণ বেড়ে গেছে। সে সাইরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সাইরা তার চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করছে যে সেও আরিয়ানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গুদামে সেই দম বন্ধ করা অন্ধকারে তখন এক মৃত্যুর খেলা শুরু হতে চলেছে, আর খাইরুলের সেই কুটিল হাসি পুরো ঘরটাকে বিষিয়ে তুলছে। খাইরুলের পিস্তলের নলের শীতল স্পর্শ আরিয়ানের কপালে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের চোখের সামনে ভেসে উঠল গত 10 বছরের প্রতিটি যন্ত্রণাদায়ক দিন, অপমানের গ্লানি, দারিদ্র্যের লড়াই আর প্রিয়তমা সাইরাকে হারিয়ে ফেলার হাহাকার। সবকিছু যেন এক নিমিষে আরিয়ানের ভেতরে এক দাবানলের জন্ম দিল। যে আরিয়ান চৌধুরী সে আজ সাফল্যের শিখরে, সে কিনা এমন এক ইতর প্রাণীর হাতে শেষ হয়ে যাবে। আরিয়ান বুঝতে পারল নিজেকে এবং সাইরাকে বাঁচাতে হলে আজ নিয়মের বাইরে যেতে হবে। খাইরুল যখন বাঁকা হাসি হেসে টিকার চাপতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার ডান পায়ের গোড়ালি দিয়ে খাইরুলের পায়ের উপর প্রচণ্ড শক্তিতে লাথি মারল। আজ তোর মৃত্যুর দিন খাইরুল। খাইরুল ব্যথায় আর্তনাদ করে এক পা পিছিয়ে গেল। আরিয়ান সেই সুযোগটুকু কাজে লাগিয়ে চেয়ারের বাঁধন ছিঁড়তে নিজের সর্বশক্তি প্রয়োগ করলো। দড়িগুলো ঘষতে ঘষতে চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আরিয়ানের খেয়াল নেই। এক ঝটকে সে হাতের বাঁধন আলগা করে ফেলল। খাইরুল টাল সামলে পিস্তল তাক করতেই আরিয়ান চেয়ার শুদ্ধ আশ্রে পড়ল খাইরুলের উপর। চেয়ারের আঘাত আর আরিয়ানের আক্রমণে খাইরুল মেঝের উপর ছিটকে পড়ল। আরিয়ান কোনো মতে নিজের হাত পা মুক্ত করে দিল। গুদামের ভেতর শুরু হলো এক নারকীয় তাণ্ডব। আরিয়ান আজ কোনো দয়া দেখাচ্ছে না। তার প্রতিটি আঘাত খাইরুলের হাড় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সে যেন এক হিংস্র বাঘ যাকে খাঁচায় বন্দি করা হয়েছিল, কিন্তু আজ সে মুক্ত। এই 10 বছর আমি মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরেছি, আর তোরা এই সুযোগে আমার জীবনটা তছনছ করেছিস। আজ তোর এই কুটিল রাজনীতির জবাব আমি নিজের হাতেই দিব। খাইরুল আরিয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। সে চিৎকার করে ডাক দিল তার দলবলকে। গুদামের অন্ধকার কোণ থেকে বের হয়ে এলো অত্যন্ত 20 জন সহস্র গুন্ডা। তারা আরিয়ানকে ঘিরে ফেলল। আরিয়ান সাইরার দিকে এক পলক তাকালো। সাইরার চোখে তখনও আতঙ্ক, কিন্তু সেই আতঙ্কের মাঝেও আরিয়ানের প্রতি এক অদ্ভুত ভরসা। আরিয়ান নিজের কোমর থেকে একটি লুকানো ছুরি বের করলো। সে জানে এই লড়াই থেকে জীবিত বের হওয়া প্রায় অসম্ভব, কিন্তু সে আজকে আর কোনো পিছুটান রাখছে না। আয়, তোরা সবাই মিলে আয়। আজ তোদের সবার হিসেব আমি চুকিয়ে দেব। আরিয়ানের এই হুঙ্কার যেন পুরো গুদামে বজ্রপাতের মতো আশ্রে পড়ল। সে একা লড়ছে 20 জন মানুষের বিরুদ্ধে। সে লড়ছে না, যেন ধ্বংসলীলা চালাচ্ছে। প্রতিটি মুভে সে শত্রুর অস্ত্র কেড়ে নিচ্ছে। হেলাল তার সিকিউরিটি টিম
ঠিক এই সময় বাইরে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল। আরিয়ানের নির্দেশে তারা আজ কোনো অস্ত্র জমা রাখেনি। গোলাগুলির শব্দে গুদাম ঘরে কেঁপে উঠল। আরিয়ান হেলালের কাছ থেকে একটি অটোমেটিক রাইফেল ছিনিয়ে নিল। সে খায়রুলের দিকে এগিয়ে যাচ্ছে আর তার সামনের সমস্ত বাধা সে এক একে নির্মূল করছে। খায়রুল পিছু হটতে শুরু করলো। সে বুঝতে পারল আরিয়ান আজ ভয়ঙ্কর এক রূপে এসেছে। সে আরিয়ানকে মারতে আসেনি, সে তাকে ধ্বংস করতে এসেছে। সবাই পালানোর পথ ধরো, আরিয়ান এখন উন্মাদ হয়ে গেছে, ওকে আটকানোর ক্ষমতা আমাদের নেই, সবাই পালাও। খায়রুলের দলবল ছত্রভঙ্গ হয়ে গেল। যারা আরিয়ানের সাথে লড়াই করছিল তারা এখন বাঁচার জন্য পেছনে দরজা দিয়ে দৌড়াতে শুরু করলো। খায়রুল নিজের পিস্তল ফেলে দিয়ে একটি মোটর বাইকে চড়ে বসলো। সে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। আরিয়ান তার দিকে রাইফেল তাক করলো, কিন্তু হেলাল তাকে থামিয়ে দিল। স্যার, সায়রা ম্যামকে আগে বাঁচান, খায়রুলকে পরে ধরা যাবে, ও বেশি দূর যেতে পারবে না। সায়রা, সায়রা তুই কি ঠিক আছিস? আরিয়ান দ্রুত সায়রার বাঁধন খুলে ফেলল। সায়রা কোনো কথা বলতে পারছে না। সে আরিয়ানের বুকের মুখ লুকিয়ে হাওয়া করে কেঁদে উঠল। আরিয়ান তার মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো, কিন্তু তার চোখ তখনও সেই দরজার দিকে যেখান দিয়ে খায়রুল পালিয়ে গেছে। এই ধ্বংসলীলা কেবল শুরু। খায়রুল পালিয়েছে ঠিকই, কিন্তু সে জানে এই শহর আর এই পৃথিবী এখন আরিয়ানের শক্তির সামনে খুবই ছোট। সায়রাকে বুকে আগলিয়ে আরিয়ান যখন গুদামের বাইরে বের হয়ে এলো, ভোরের সূর্য তখন পূর্ব আকাশে উদিত হয়েছে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে এক গভীর প্রতিজ্ঞা করল, সে আর কারোর সাথে খেলবে না। সে এখন এই খেলায় নিয়ম বদলে দেবে। খায়রুল আজ প্রাণ নিয়ে পালিয়েছে, কিন্তু সে জানে আরিয়ানের নরক থেকে বেঁচে ফেরার কোনো উপায় তার নেই। শহরের অন্ধকার গলি আর পরিত্যক্ত ডকইয়ার্ডে সেই নারকীয় রাতের পর আরিয়ানের রূপ সম্পূর্ণ বদলে গেছে। তার প্রতিটি পদক্ষেপ এখন মৃত্যুর শীতলতা আর প্রতিশোধের আগুন। গুদাম থেকে সায়রাকে উদ্ধার করার পর আরিয়ান যেন এক অপরাজেয় শক্তির অধিকারী। তার নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। শহরের প্রতিটি প্রান্তে আরিয়ানের গোয়েন্দারা খায়রুল আর তার বাবার সন্ধানে হন্য হয়ে ঘুরছে। মির্জা খালেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন আরিয়ানের কবজায়। সে যেন একটার পর একটা খুঁটি উপড়ে ফেলছে। আরিয়ান এখন আর শুধু একজন ব্যবসায়ী নয়, সে এখন এক ত্রাস। উদ্ধার করার পর সায়রাকে আরিয়ান নিয়ে এসেছে তার নিরাপদ বাংলোয়। স্যার এখন মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আরিয়ানের হাতের সেবায় সে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এক রাতে যখন আরিয়ান খুব গভীরভাবে কম্পিউটার ব্যবসায়িক সাম্রাজ্য আর শত্রু নেটওয়ার্ক তছনছ করছিল, তখন সায়রা পাশে এসে দাঁড়ালো। সায়রা, আমার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। খায়রুল যখন তোকে বন্দি করে রেখেছিল তখন সে অনেক কিছু বলেছিল, তুই কি সত্যি কিছুই জানতি না? 10 বছর আগে যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তুই কি তখন থেকেই এই ষড়যন্ত্রের কথা জানতি? না আরিয়ান, আমি কিচ্ছু জানতাম না। আমি বিশ্বাস করতাম তুমি সত্যিই অপরাধ করেছিলে। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিটা রাতে আমি তোমার অবাধ বোধ করতাম। আমি যদি জানতাম তবে কি আমি তোমাকে এতটা কষ্ট দিতাম? আমি এই সব ঘটনার আসল রহস্য জেনেছি মাত্র কয়েকদিন আগে শপিং মলে, যখন আমি আমার চাচার কথোপকথন শুনেছিলাম। তোর চাচা আমার নিজের পরিবার যাকে বিশ্বাস করত, সেই মানুষটা আমার সর্বনাশ ডেকে এনেছিল। হ্যাঁ, আমার চাচাই মূল ষড়যন্ত্রকারী। তিনি শুধু আমার বাবাকে বিপথে পরিচালিত করেননি, বরং তোমার বাবার কোম্পানির প্রতিটি জাল ফাইল তৈরিতে মির্জা খালেদকে সাহায্য করেছিলেন। ওই দিন আমি নিজ কানে শুনেছি তারা বলছিল কিভাবে আমার বাবাকে ব্যবহার করে তোমাকে অপবাদ দেওয়া হয়েছিল। আমি এটা জানার পর থেকে মানসিকভাবে মারা গেছি আরিয়ান। আমার নিজের রক্তের মানুষ আমার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে, আর আমি গত 10 বছর ধরে যাকে ঘৃণা করে এসেছি সে ছিল আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমি কিভাবে এই অপরাধের মাসুল দেব? আরিয়ানের মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। সে তো জানতো সায়রাদের পরিবার তাকে ঘৃণা করত, কিন্তু তার নিজের বড় চাচা যে মির্জা খালেদের সাথে হাত মিলিয়েছে এই খেলাটা খেলছে, তা তার কল্পনার অতীত ছিল। আরিয়ানের সোফা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো জল পড়ছে না, কিন্তু তার জল শক্ত হয়ে আছে। সে বুঝতে পারল তার প্রতিশোধের জটটা অনেক গভীরে বিস্তৃত। সে শান্ত স্বরে বলল, আমি ভেবেছিলাম সায়রাদের পরিবারই আমার শত্রু, কিন্তু আজ দেখছি আমি যাকে নিজের ছায়া শরীর মনে করতাম সেই শয়তান আমার ভেতরেই ছিল। সায়রা, তুই শান্ত হ। তোর আর আমার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল
তার দায়ভার আমাদের কারও নয়। আমরা দুজনই পরিস্থিতির শিকার, কিন্তু আজ থেকে এই খেলা অন্যভাবে চলবে। সাইরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে এখন আমার পরিবারের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমার চাচা তো এখনো সবকিছু নিজের দখলে রেখেছে। ব্যবস্থা শুধু ব্যবস্থা নয় সাইরা, আমি পুরো সিস্টেমটাই বদলে দেব। খাইরুল পালিয়েছে ঠিকই, কিন্তু সে জানে না সে কার সাথে পাঞ্জা লড়ছে। আর তোর চাচা, তাকে আমি জ্যান্ত কবর দেব। যারা আমাকে পথে বসিয়েছিল, আজ থেকে আমি তাদের প্রতিটি অস্তিত্ব মুছে ফেলব। আরিয়ান চৌধুরী এবার আর শুধু ব্যবসা করবে না, এবার সে রক্ত নেবে। আরিয়ানের এই রুদ্রমূর্তি দেখে সাইরা ভয়ে কুঁকড়ে গেল। সে দেখছে আরিয়ান এখন আর সেই পুরনো আরিয়ান নেই, সে এখন এক অশুভ দাপট, যে নিজের শত্রুর রক্তে হাত রাঙ্গাতে দ্বিধাবোধ করবে না। অন্দরমহলের এই শান্ত ঘরটিতে এখন কেবল আরিয়ানের প্রতিশোধের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সাইরা বুঝতে পারল ষড়যন্ত্রের মূল শিকড় উপড়ে ফেলার সময় এসে গেছে, আর এর পরিণতি হতে যাচ্ছে অত্যন্ত ভয়াবহ। আরিয়ানের গোয়েন্দা নেটওয়ার্ক এখন পুরো শহর চষে বেড়াচ্ছে। স্যারের কাছ থেকে চাচার ষড়যন্ত্রের কথা জানার পর আরিয়ানের ক্ষোভ যেন আগ্নেয়গিরি লাভা হয়ে ফেটে পড়ছে। সে তার প্রযুক্তির সমস্ত শক্তি ব্যবহার করে মির্জা খালেদের প্রতিটি গোপন আস্থানার হদিস বের করে ফেলেছে। আরিয়ান জানতে পারে তার ব্যবসায়িক সাম্রাজ্যকে ভেতর থেকে ধ্বংস করার জন্য যে রহস্যময় রাইফেল কনসোর্টিয়ামকে সে এতদিন হন হয়ে খুঁজছিল, তার পেছনে আর কেউ নয়, সরাসরি মির্জা খালেদেরই মাথা বসে আছে। এই ভাইরাল কোম্পানির উদ্দেশ্য আরিয়ানকে আর্থিকভাবে দেউলিয়া করে দেওয়া। আরিয়ান দেরি না করে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীকে নিয়ে সরাসরি খালেদের গোপন ভিলার উদ্দেশ্যে রওনা দিল। গেট ভেঙে যখন সে ভেতরে ঢুকলো, তখন দেখা গেল খালেদ একদম শান্ত ভঙ্গিতে সোফায় বসে আছে। সে যেন জানতো আরিয়ান আসবে। খেলা অনেক হয়েছে খালেদ, এখন সময় শেষ। তোর এই রাইফেলের আড়ালে লুকিয়ে থাকা সমস্ত নোংরা ব্যবসার হিসেব আজ আমি বুঝে নিতে এসেছি। তুই আর তোর ছেলে খাইরুল মিলে আমাকে পথের ভিখারি বানিয়েছিলি, মনে আছে? তুই কি ভেবেছিস আমাকে মেরে ফেললেই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই রাইফেলের নেটওয়ার্ক অনেক গভীরে। আমি জানতাম একদিন না একদিন তুই ঠিকই আমার কাছে পৌঁছবি। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এবার তোর আর আমার মধ্যে হবে সত্যিকারের যুদ্ধ, হাড্ডাহাড্ডি লড়াই। তুই বিলিয়নিয়ার হতে পারিস, কিন্তু আমি শহরের অন্ধকার জগতের রাজা। দেখি তোর ক্ষমতা কতটুকু। আজ আমাদের লড়াইয়ের ফলাফলই ঠিক করবে কে থাকবে আর কে হারবে। রাজা তুই ছিলি, কিন্তু এখন তোকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তোর ওই রাইফেল কোম্পানির প্রতিটি ডিল আমি ধুলোয় মিশিয়ে দেব। তুই যদি আমাকে আজ শেষ করিস, তবে তুই কখনোই জানতে পারবি না যে তোর বাবার মৃত্যু আসলে আত্মহত্যা ছিল না। তোর সেই বড় চাচা যে সায়রার সাথে এখনো যোগাযোগ রাখে, সেও আমার এই খেলার একজন অংশ। তুই কি তোর চাচার মুখোমুখি হওয়ার সাহস রাখিস? আমাদের এই লড়াইয়ে শুধু আমি নই, তোর কাছের মানুষগুলো জড়িয়ে আছে। আমার এই ভিলার চারপাশ জুড়ে এক্সপ্লোসিভ লাগানো। তুই যদি আমাকে গুলি করিস, তবে এক মুহূর্তের মধ্যে তোর আর তোর প্রিয় সায়রার ঠিকানা হবে মাটির নিচে। তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো? তুই তোর এই চাল দিয়ে আমাকে আটকাতে পারবি না। সায়রা এখন নিরাপদ জায়গায় আছে, তোর এই ধমক আমার গায়ে লাগবে না। খালেদ মুহূর্তের মধ্যে তার পকেট থেকে একটি বাটন টিপল, কিন্তু বিস্ফোরণ হলো না, কারণ আরিয়ান আসার আগে তার কারিগরি দল খালেদের সমস্ত ইলেকট্রনিক সিস্টেম হ্যাক করে বসেছিল। খালেদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল আরিয়ান কেবল রাগের মাথায় এখানে আসেনি, সে পুরোপুরি প্রস্তুতি নিয়েই এসেছে। আরিয়ান তার রিভলভারটি সোজা করে খালেদের কপালে চেপে ধরল। তোর সব চাল এখন নষ্ট। এখন আমাদের লড়াইয়ের কোনো নিয়ম নেই, আজ হবে শুধু রক্তক্ষয়ী পরিণতি। খালেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল আরিয়ান চৌধুরীর দাপটের সামনে আজ তার সমস্ত অহংকার ধুলোই মিশে যাচ্ছে। গুদামে সেই রাতের মতো আজ আর আরিয়ান একা নেই, তার পেছনে দাঁড়িয়ে আছে পুরো এক বিশাল সেনাবাহিনী। আরিয়ান যেন আজ সৃষ্টিকর্তার পাঠানো এক জল্লাদ, যে তার সমস্ত পুরনো হিসাব মিটিয়ে দিতে প্রস্তুত। ভিলার ভেতরে বাতাস যেন থমকে আছে। আরিয়ানের রিভলভারের ঠান্ডা নলটি খালেদের কপাল ছুঁয়ে আছে, আর খালেদ এখন দিশেহারা। তার তুরপে তাসগুলো একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভিলার পেছনের দিকে জানালা ভেঙে আরিয়ানের নিরাপত্তা বাহিনীর বাকি সদস্যরা ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে আধুনিক অস্ত্র, চোখের পলকে তারা খালেদের দেহরক্ষীদের ঘিরে ফেলল। আরিয়ানের রিভলভারটি থামিয়ে রাখল না, বরং খালেদের কলার চেপে ধরে তাকে দেওয়ালে আশ্রে ফেল। খালেদের নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। আজ আর কোনো কথা নয়, আজ শুধু হিসাব মেটানোর দিন। তুই বলেছিলি না আমার সায়রার চাচার কথা? ডাক্তার সেই সায়রার চাচাকে, দেখাই যাক রক্তের চেয়ে সম্পর্ক বড় নাকি আমার এই
10 বছরের জ্বলন্ত প্রতিশোধ। খালেদ হাড় ভাঙ্গা যন্ত্রণায় কুকড়ে গিয়েও তার ছেলের হাসি হাসলো। সে জানতো আরিয়ানের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার আবেগ। হঠাৎ করেই ভিলার বাইরের আঙ্গিনায় একাধিক গাড়ির শব্দ শোনা গেল। গেট দিয়ে প্রবেশ করলেন সায়রার চাচা, সাথে একদল ভাড়াটে ঘাতক। দৃশ্যটি দেখে আরিয়ান একটু অবাক হলো না, যেন সে এমনটাই আশা করেছিল। সায়রার চাচা ভেতরে প্রবেশ করতে আরিয়ান ঠান্ডা চোখে তার দিকে তাকালো। আরিয়ান, বড় ভুল করেছিস এখানে এসে। আমি ভেবেছিলাম তুই ব্যবসার কাজে ব্যস্ত থাকবি, কিন্তু তুই নিজেই নিজের বিপদ ডেকে আনলি। তুই কি ভেবেছিস আমি বসে বসে তোর এই উত্থান দেখব? তোর বাবার সম্পত্তি আর এই শহরের ক্ষমতা সবে আমার দখলে থাকবে। সায়রার চাচা, আপনাকে আমি শ্রদ্ধা করতাম। আমার বাবা মারা যাওয়ার পর আপনিই ছিলেন আমার আশ্রয়স্থল, আর আপনি সেই ব্যক্তি যে কিনা মির্জা খালেদের সাথে হাত মিলিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছিল। আজ আপনার মুখোশ খুলে গেছে। আরিয়ান আর অপেক্ষা করলো না, সে যেন বাতাসের গতিতে নড়াচড়া শুরু করলো। তার চোখের সামনে আজ কেবল শত্রুরা। আরিয়ান তার হাতের রিভলভারটি একপাশে ছুঁড়ে ফেলে দিল। সে আজ আর গুলি করবে না, আজ সে তার হাত দিয়ে লড়াই করবে। সায়রার চাচা ইশারা করতে ঘাতকরা আরিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়ানের বডিগার্ডরা বাধা দেওয়ার আগেই আরিয়ান একাই তাদের মোকাবিলা করতে শুরু করলো। সে যেন এক অপ্রতিরোধ্য ঝড়ের নাম। একটি ঘুষিতে এক ঘাতকের জল ভেঙে দিল, অন্যজনকে লাথি দিয়ে দরজার বাইরে ফেলে দিল। আরিয়ান একটার পর একটা মুভে ঘাতকদের কাবু করতে লাগলো। গুদামে সেই রাতের চেয়েও আজ সে অনেক বেশি ভয়ঙ্কর। তার প্রতিটি মুভ অত্যন্ত নিখুঁত এবং মারাত্মক। একজন ঘাতক পেছন থেকে ছুরি নিয়ে আসার চেষ্টা করতেই আরিয়ান তার কবজি চেপে ধরল এবং এক মোচড়ে তাকে মাটিতে আছড়ে ফেল। ভিলার আসবাবপত্র ভাঙতে লাগলো, কাচের শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। কিন্তু আরিয়ানের মনোযোগ ছিল কেবল তার লক্ষ্যের দিকে, খালিদ এবং সায়রার চাচার দিকে। আরিয়ান লড়াই করতে করতে এগিয়ে গেল সায়রার চাচার দিকে। তিনি পিস্তল বের করার আগেই আরিয়ান তার হাত চেপে ধরল এবং এক তীব্র ঝটকায় পিস্তলটি কেড়ে নিল। এরপর আরিয়ান সায়রার চাচাকে টেনে নিয়ে গেল সেই ডাইনিং টেবিলের কাছে, যেখানে মির্জা খালেদ বসেছিল। আরিয়ান টেবিলের ওপর বিশাল এক কিল মারল। টেবিলটি দুমড়ে মুচড়ে গেল। আপনার বাবার শেষ নিঃশ্বাসগুলো কেমন ছিল সেটা কি মনে আছে আপনাদের? আপনারা কি চেয়েছিলেন আমি হারিয়ে যাই? আজ দেখুন, আমি সেই হারিয়ে যাওয়া ছেলেটা ফিরেই এসেছি, কিন্তু আপনাদের জন্য ধ্বংস হয়ে। আরিয়ান তার কোমর থেকে একটি ছোট্ট ফাইল বের করে টেবিলের উপর ছুঁড়ে মারল। এটি সেই জাল ফাইলগুলোর আসল কপি, যা আরিয়ানের গোয়েন্দারা উদ্ধার করেছে। আরিয়ান চিৎকার করে বলল, পুলিশ বাইরে অপেক্ষা করছে। এই ফাইলের প্রতিটি পাতায় আপনাদের অপরাধের স্বাক্ষর আছে। আমার বাবার মৃত্যু, আমার অপবাদ এবং এই রাইফেলের কনসোর্টিয়াম, সবকিছুই আজ ফাঁস হবে। খালেদ এবং সায়রার চাচা একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তার বুঝতে পারল খেলা শেষ। আরিয়ানের প্রতিটি পদক্ষেপ এতটাই সুদূর প্রসারী যে তাদের পালানোর কোনো পথ নেই। আরিয়ান ভিলার জানালার দিকে তাকিয়ে হেলালকে ইশারা করলো। বাইরে থেকে পুলিশ ভ্যানের সাইরেন শোনা যেতে শুরু করলো। আরিয়ানের এক অদম্য বিজয়ী সুর ভেসে উঠল। সে ধীর পায়ে ভিলার বাইরে বেরিয়ে এলো। তার পরনে স্যুটটা একটু ধুলো মাখা, কিন্তু তার চোখ দুটোতে এক রাজকীয় তৃপ্তি। সায়রা ভিলার গেটের কাছে দাঁড়িয়েছিল। আরিয়ানের এই জয়ের দৃশ্য দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আরিয়ান সাইরের দিকে এগিয়ে গেল। ভিলার চারপাশ এখন পুলিশের নীল-লাল বাতির ঝলকানিতে আলোকিত। সাইরেনের তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মির্জা খালেদ এবং সায়রার চাচা, যারা এতদিন নিজেদের ক্ষমতার দম্ভে অন্ধ হয়েছিল, আজ তারা হ্যান্ডকাপ পরা অবস্থায় মাটিতে বসে আছে। আরিয়ানের চোখের সামনে যেন আজ 10 বছরের সমস্ত অন্ধকার ফিকে হয়ে গেছে। সে শান্ত পায়ে ভিলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার পরনে দামি স্যুটটা যুদ্ধের চিহ্ন হিসেবে ধুলোবালিতে ধূসর হয়ে আছে, কিন্তু তার ব্যক্তিত্বের তেজ তাতে এক তিলও কমেনি। সায়রা দৌড়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু সেই জলে আজ আর বিষাদ নেই, আছে অশেষ স্বস্তি। সায়রা আরিয়ানের হাত দুটো নিজের দুহাতে জড়িয়ে ধরল। আরিয়ান তাকে দেখে মৃদু হাসলো। সে হাসিটা অনেক বেশি সতেজ, অনেক বেশি মুক্ত। আরিয়ান, আমি কি এখন একটা স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছি? সব কি সত্যি শেষ হয়ে গেল? আমার চাচা, তিনি যে আমার এত বড় ক্ষতি করতে পারেন, সেটা এখনো বিশ্বাস করতে পারছি না। সায়রা, বাস্তবতা অনেক সময় স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর হয়। আজ আমরা সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছি। তোর চাচা শুধু আমার ক্ষতি করেনি, তিনি তোর আস্থার অমর্যাদা করেছেন। ক্ষমতার নেশা মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা রক্তের সম্পর্ককেও তুচ্ছ মনে করে।
তবে আজ বিচার হয়েছে এবং এই বিচার শুধু আইনের আদালতে নয়, ভাগ্যের আদালতে হয়েছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা আরিয়ানের কাছে এসে তাকে স্যালুট জানালো। আজ আরিয়ান চৌধুরী শুধু একজন ভুক্তভোগী নয়, সে একজন বীর যে নিজের মেধা এবং সাহসিকতার মাধ্যমে একটি বিশাল অপরাধী চক্রকে আইনের আওতায় নিয়ে এসেছে। সাংবাদিকরা ভিলার বাইরে ভিড় জমিয়েছে, কিন্তু আরিয়ান তাদের তোয়াক্কা করল না। সে সাইরার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সে খালেদের সামনে একবার থামলো। খালেদ এখন পুরোপুরি ভেঙে পড়েছে। আরিয়ান তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তোর ওই রাইফেলের কনসোর্টিয়াম আজ থেকে ইতিহাসের পাতায় মুছে যাবে। তোরা যা কেড়ে নিয়েছিলি তা আমি সুদে আসলে ফিরিয়ে নিয়েছি। আর তোর ছেলে খাইরুল, সে বেশি দিন এই পালানোর খেলা চালিয়ে যেতে পারবে না। গাড়ি চলতে শুরু করলো। শহরটা আজ আরিয়ানের কাছে নতুন মনে হচ্ছে। সে যখন 10 বছর আগে এই শহর ছেড়ে গিয়েছিল, সে ছিল এক অপরাধী যার কোনো পরিচয় ছিল না। আজ সে ফিরেছে এক বিজয়ী বেশে। বাংলোয় ফেরার পর তারা যখন নির্জনে বসলো, আরিয়ান সাইরাকে জড়িয়ে ধরলো। সাইরা তার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আরিয়ান বুঝতে পারলো সাইরার এই কান্না সমস্ত যন্ত্রণার শেষ। অনেক তো কাঁদলি সাইরা, এবার কি একটু শান্ত হওয়া যায় না? কাল থেকে এক নতুন সূর্য উঠবে। আমি ঠিক করেছি যে কোম্পানিটি আমার বাবার ছিল, আমি সেটাকে আবার নতুন করে ঢেলে সাজাবো এবং সেখানে তুই থাকবি আমার প্রধান সহযোগী হিসেবে। আমি কি পারবো আরিয়ান? গত 10 বছরে আমি তো শুধু নিজেকে আড়াল করে বেঁচেছিলাম। তুই পারবি। তুই সেই সাইরা যে আমার অন্ধকারের দিনগুলোতেও আমার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছিল। আমাদের সামনে এখন পড়ে আছে নতুন জীবন। কাল সকালে আমি পুরো প্রেস কনফারেন্স করব। আমি পুরো বিশ্বকে জানিয়ে দেব আরিয়ান চৌধুরী ফিরে এসেছে। সে হারেনি, সে শুধু অপেক্ষা করেছিল। রাত গভীর হচ্ছে, কিন্তু আরিয়ানের মনে আজ কোনো ক্লান্তি নেই। সে ল্যাপটপ খুলে তার কোম্পানি নতুন প্রজেক্টে নীল নকশা তৈরি করতে শুরু করেছে। তার পাশে সাইরা বসে আছে তার প্রতিটি কাজের সাক্ষী হিসাবে। কিন্তু এই সাফল্যের মাঝেও এক অদ্ভুত ছায়া তাকে তাড়া করছে। খায়রুল এখনও নিখোঁজ। আরিয়ান জানে খায়রুল এমন একজন যে সহজে পরাজয় মেনে নেওয়ার পাত্র নয়। সে কি শেষ কোনো চাল চালবে? আরিয়ানের ফোনে স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, সেই চিরচেনা অচেনা নাম্বার। মেসেজটি খুলতেই আরিয়ানের হাসিটা মিলিয়ে গেল। সেখানে লেখা, খেলাটা এত সহজে শেষ হবে না আরিয়ান। আমি যা হারিয়েছি তা ফিরিয়ে নেওয়ার জন্যই ফিরব। আর এবার সাইরা আর তোর মাঝে আমি নিজেই দেয়াল হয়ে দাঁড়াবো। খাইরুল, তুই এখনো শিখলি না? আমি যে আগুনের সাথে খেলছি তাতে তুই নিজেই ছাই হয়ে যাবি। কালকের সকালটা হবে তোর শেষ সুযোগ আমার সাথে দেখা করার। আরিয়ান ল্যাপটপ বন্ধ করলো। সে জানে আগামীকাল এক মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কিন্তু আজকের রাতটা সে সাইরার জন্য রাখতে চায়। সে সাইরার হাত ধরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূরের শহরের আলোক ছোটা দেখে সে বুঝলো ক্ষমতা আর প্রতিশোধের খেলা অনেক হয়েছে। এবার তাদের নিজেদের গল্পের পূর্ণতা দেওয়ার সময়। ভোর হওয়ার অপেক্ষায় আকাশটা যখন ফ্যাকাশে নীল, আরিয়ানের বাংলোর প্রতিটি কোণে আজ এক অদ্ভুত চাপা উত্তেজনা। গতরাতে সে মেসেজটি আরিয়ানের মনে এক চরম সতর্কবার্তা দিয়ে গেছে। সে জানে খায়রুল এখন আহত বাঘের মতো হিংস্র, আর যে কোনো সময় সে আঘাত করতে পারে। সাইরা এখন ঘুমিয়ে আছে, কিন্তু আরিয়ানের দু চোখে আজ কোনো ঘুমের রেশ নেই। সে তার ড্রয়িং রুমের ম্যাপের দিকে তাকিয়ে আছে, যেখানে খায়রুলের সম্ভাব্য সব লুকানো জায়গাগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা। হেলাল প্রবেশ করলো ঘরে, তার মুখমণ্ডল গভীর। স্যার, খায়রুলের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, তবে তার শেষ সিগন্যাল পাওয়া গেছে শহরের ঠিক বাইরে পুরনো সেই পরিত্যক্ত জুট মেলে। সেখানে প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সে সম্ভবত কালকের প্রেস কনফারেন্সের আগে একটা বড় কিছু করার ছক কষছে। জুট মিল? আমি জানতাম সে এই শহর ছেড়ে পালাবে না। সে অহংকারী, আর সেই অহংকারী তাকে মৃত্যুর দিকে টেনে আনবে। হেলাল, আমাদের টিমকে তৈরি করো। এবার আর কোনো ছাড় নয়। আমি চাই খাইরুলকে জীবিত বা মৃত অবস্থায় আমার সামনে আনা হোক। তবে সাবধান, সাইরার যেন কোনো ক্ষতি না হয়। ও আমার জীবনের সবটুকু জায়গা দখল করে আছে। আমি ওকে আর কোনো ঝুঁকিতে ফেলতে পারবো না। আরিয়ান তড়িঘড়ি করে তৈরি হলো। সে তার বিশেষ বুলেট প্রুফ ভেস্ট পরল, হাতে তুলে নিল তার সেই চিরচেনা অস্ত্র। সে যখন সাইরার শোয়ার ঘরে দরজা দিয়ে একবার শেষবারের মতো তাকে দেখে বেরিয়ে আসছিল, সাইরা ধরফর করে জেগে উঠল। সে বুঝতে পারল আরিয়ান কোথায় যাচ্ছে। সে দৌড়ে গিয়ে আরিয়ানের হাত চেপে ধরল। আরিয়ান, তুমি আবার সেই বিপদের পথে যাচ্ছ? না, আমি তোমাকে যেতে দেব না। গত 10 বছর আমি তোমাকে ছাড়া আমি যে জীবন কাটিয়েছি সেই জীবন আমি আর চাই না। তুমি যদি না ফেরো
আমি কি নিয়ে বাঁচবো? সাইরা, আমার এই লড়াইটা ব্যক্তিগত নয়, এটা অস্তিত্বের লড়াই। খাইরুলকে যদি আমি আজ থামিয়ে না দেই, সে সারা জীবন আমাদের পিছু ছাড়বে না। তুই ভয় পাস না, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। এই শহরটা আমাদের, আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে। তুই এখানে আমার নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকবি, আমার ফিরে আসার অপেক্ষায় থাকিস। আরিয়ান বেরিয়ে এলো বাংলোর বাইরে। সেখানে তার বিশেষ কমান্ডো টিম প্রস্তুত। গাড়ির বহ নিয়ে সে যখন জুট মিলের দিকে রওনা দিল, ভোরের সূর্য তখন মেঘের আড়ালে উকি দিচ্ছে। জুট মিলের এলাকাটা যেন এক পরিত্যক্ত সাম্রাজ্য। চারিদিকে ঝোপঝাড়, ভাঙ্গা ইটের স্তূপ আর অন্ধকার গলি। আরিয়ানের গাড়িটা মিলে বেশ খানিকটা দূরে থামলো। সে একাই গাড়ি থেকে নামলো, তার হাতে আধুনিক প্রযুক্তির রাইফেল। সে যখন মিলের ভেতরে প্রবেশ করলো, চারপাশটা একদম নীরব। কিন্তু সেই নীরবতা ভেঙে অট্টহাসি শোনা গেল। খাইরুল অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো, তার হাতে একটি ডিটোনেটর, তার সাথে রয়েছে শখানেক সশস্ত্র গুন্ডা। তার আরিয়ানকে চারিদিক থেকে ঘিরে ফেলল। স্বাগত মারিয়ান, আমি জানতাম তুই ঠিকই আসবি। তুই নিজেকে বিলিয়নিয়ার ভাবিস, আরিয়ানের সাম্রাজ্যের রাজা ভাবিস, কিন্তু আজ এই ছোট্ট জুট মিলের ধুলোয় তোর সব অহংকার ধুলোয় মিশে যাবে। তুই আমার সব কেড়ে নিয়েছিস, আজ আমি তোর পৃথিবী ধ্বংস করে দেব। খাইরুল, তুই এখনো সেই পুরনো বোকা রয়ে গেলি। তুই কি ভেবেছিস আমি একা এসেছি? তুই চারপাশে তাকিয়ে দেখ, তুই আর তোর গুন্ডারা আজ বের হওয়ার কোনো পথ পাবি না। খাইরুল চারপাশ তাকিয়ে দেখল, তার গুন্ডারা আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। জুট মিলের প্রতিটি পিলারের আড়ালে আরিয়ানের স্নাইপার টিম পজিশন নিয়ে নিয়েছে। আরিয়ান কোনো অগোছালো যোদ্ধা নয়, সে একজন কৌশলী সেনাপতি। খাইরুল বুঝতে পারল সে ফাঁদে পা দিয়েছে। তার হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু সে ডিটোনেটর ছাড়ল না। তুই আমাকে মারতে পারিস আরিয়ান, কিন্তু আমার এই আঙ্গুলের চাপে এই জুট মিলের নিচেই তোর সব স্বপ্ন শেষ হয়ে যাবে। সাইরাকে তুই আর কোনো দিন দেখতে পাবি না। সাইরাকে তুই ছুতেও পারবি না, কারণ সে এখন তোর নাগালের বাইরে। আর তোকে আমি এত সহজে মারবো না খাইরুল। তোকে আমি আইনি কাঠগড়ায় দাঁড় করিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত পৌঁছতে দেখব। খাইরুল কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান দ্রুত গতিতে এক লাথি মেরে তার হাত থেকে ডিটোনেটরটি সরিয়ে দিল। আরিয়ানের কমান্ডো টিম ঝাঁপিয়ে পড়ল খাইরুলের বাহিনীর ওপর। শুরু হলো এক রক্তক্ষয়ী সংঘর্ষ। গুলির শব্দে কেঁপে উঠল জুট মিলের দেওয়াল। আরিয়ান নিজের প্রতিটি মুভে খাইরুলকে কোণঠাসা করছে। সে যেন আজ মৃত্যুর দূত। একে একে খাইরুলের গুন্ডারা ধরসাই হতে লাগলো। খাইরুল পিছু হটতে হটতে একদম মিলের শেষ সীমানায় পৌঁছে গেল। সে তার পিস্তল বের করে আরিয়ানের দিকে তাক করলো, কিন্তু আরিয়ান তখন তার সামনে নেই। সে যেন বাতাসে মিলিয়ে গেছে। পরক্ষণে খাইরুলের কাঁধে এক প্রচণ্ড আঘাত। সে মেঝের উপর আছড়ে পড়ল। আরিয়ান তার উপর উঠে দাঁড়িয়ে তার গলায় চেপে ধরল। 10 বছর আগে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, আজ তুই নিজেই নিজের শেষ রচনা করলি। ঠিক সেই সময় বাইরে পুলিশের গাড়ি এসে হাজির হলো। হেলাল এবং তার টিম পুরো এলাকা ঘিরে ফেলেছে। খাইরুলের সমস্ত জাল ছিঁড়ে গেছে। সে আজ একা, নিরস্ত এবং পরাজিত। আরিয়ান যখন তাকে টেনে হিঁচড়ে জুট মিলের বাইরে নিয়ে এলো, ভোরের উজ্জ্বল আলোয় খাইরুলের মুখটা দেখলো সবাই। আরিয়ান চৌধুরী জয়ী হয়েছে। সে যখন জুট মিলের গেটে দাঁড়িয়ে বাতাসের দিকে হাত বাড়াল, তার মনে হলো আজ শুধু খাইরুল নয়, তার 10 বছরের দীর্ঘ অভিশাপও শেষ হলো। ভোরের আকাশ আজ যেন এক নতুন স্বপ্নে রং মেখেছে। জুট মিলের সে ধ্বংসলীলা আর খাইরুলের পতন সবই এখন অতীত। সব শান্ত হয়ে এসেছে। সবকিছু শেষে আজ আরিয়ানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজ প্রেস কনফারেন্স, সারা শহরের মানুষ, মিডিয়া আর ব্যবসায়িক জগতের গণ্যমান্য ব্যক্তিরা আজ সেই মানুষটিকে দেখার জন্য মুখিয়ে আছে, যে একসময় অপবাদের ভারে দেশ ছেড়েছিল আর আজ সাফল্যের শিখরে পৌঁছেছে। আরিয়ান তার বাংলোর সামনে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। তার মনের ভেতর বইছে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই পেছন থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল। আরিয়ান না ফিরতেই বুঝতে পারল এটা সাইরা। সাইরা আজ পরেছে আকাশি রঙের এক সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু তাতে তাকে রাজকন্যার চেয়ে কম লাগছে না। সাইরা এসে আরিয়ানের পাশে দাঁড়ালো। আরিয়ান সাইরার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সব শেষ হলো সাইরা। 10 বছর ধরে যে অভিশাপ আমার পিছু নিয়েছিল, আজ সেটা চিরতরে মুছে গেল। আজ আমি যা কিছু অর্জন করব তার সবটুকুর ভাগিদার তুই। আমার আর কোনো অর্জন চাই না আরিয়ান, আমি শুধু তোমাকে ফিরে চেয়েছিলাম। আমি আজ খুব সুখী, কারণ আজ আমার চোখের সামনে তুমি শুধু এক বিলিয়নিয়ার নও, আমার সেই পুরনো আরিয়ান যাকে আমি কোনোদিন ভুলতে পারিনি। আরিয়ানের
প্রেস কনফারেন্স শুরু হলো। বড় অডিটোরিয়ামে সবাই পিনপত নীরবতায় তার কথা শুনছে। আরিয়ান মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো। তার চোখে মুখে আত্মবিশ্বাস। সে কোনো বড় বড় কথা বলল না, শুধু বলল তার 10 বছরের সংগ্রামের কথা, বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখার কথা আর সাইরার অটুট বিশ্বাসের কথা। প্রতিটি শব্দ দর্শকদের হৃদয়ে যেন তীরের মতো বিঁধল যখন সে বলল, আমি শুধু আমার বাবার সম্মান ফেরাতে চাইনি, আমি চেয়েছিলাম প্রমাণ করতে যে সত্যের মৃত্যু নেই। তখন পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। কিন্তু আরিয়ানের চোখ ছিল শুধু সাইরার দিকে, যে মঞ্চের সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকে দেখছিল। কনফারেন্স শেষে আরিয়ান সরাসরি গাড়িতে উঠল। সে সাইরাকে নিয়ে গেল তাদের সেই পুরনো জায়গায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। শহরের বাইরে ছোট্ট এক নদী, নদীর পাড় দিয়ে তারা হাঁটছে আর সূর্যাস্তের লাল আভা তাদের মুখের উপর পড়ছে। আরিয়ান হঠাৎ করে থেমে গেল। সে সাইরার সামনে দাঁড়িয়ে পকেট থেকে একটি ছোট্ট মকমলের বাক্স বের করলো। সাইরা অবাক হয়ে তাকিয়ে রইল। সাইরা, 10 বছর আগে আমি তোকে কিছু দিতে পারিনি, দিতে চেয়েছিলাম এক অনিশ্চিত জীবন। আজ আমার কাছে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীকে পরিপূর্ণ করতে তোকে প্রয়োজন। তুই কি আমার জীবনের বাকিটা পথ এই নতুন সাফল্যের সাথী হয়ে কাটাবি? তুমি যে আমার পৃথিবী আরিয়ান, তোমার সবটুকু সফলতার মাঝে আমি ছিলাম, আজও আছি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না। আরিয়ান আংটিটি সাইরার আঙ্গুলে পরিয়ে দিল। সেই মুহূর্তটি যেন পৃথিবীর সময়কে এক নিমিষেই থামিয়ে দিল। নদীর মৃদু হাওয়া আরিয়ানের চুলে বিলি কাটছে আর সাইরার মিষ্টি হাসিতে আকাশ যেন রঙিন হয়ে উঠছে। আরিয়ান সাইরাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। সাইরা তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, আমরা কি এখন অনেক দূরে চলে যাব? আরিয়ান মৃদু হেসে বলল, না সাইরা, আমরা আমাদের নতুন সাম্রাজ্য গড়ব এখানেই। যে শহরে আমাকে অপমান করা হয়েছিল, সেই শহরের মানুষ আজ আমাকে শ্রদ্ধা করবে, আর আমাদের ভালোবাসার ঘর হবে এই সাফল্যের ছায়াতলে। রাতের আকাশ তখন তারার মেলায় ভরে গেছে। আরিয়ানের নতুন বাড়ির ছাদে তারা দুজন বসে আছে। দূরে শহরটা যেন আলোর ঝর্ণা। সাইরা আরিয়ানের কাঁধে মাথা রেখে আছে। আরিয়ান তার দিকে তাকিয়ে অনুভব করলো জীবনের সমস্ত লড়াই, সমস্ত কষ্ট আর বিচ্ছেদ সবই আজ সার্থক। সে আজ শুধু এক টপ বিলিনিয়ার নয়, সে এক পরিপূর্ণ মানুষ। সাইরার চুলে বিলি কাটতে কাটতে সে গুনগুন করে সুর ভাজছে। সাইরা মৃদু কণ্ঠে হাসল। আরিয়ান তাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখ সাইরা, ওই যে উজ্জ্বল তারাটা, ওটা আমার বাবার আশীর্বাদ। আজ আমরা একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার জন্য তৈরি। সাইরা আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার জানতো পৃথিবী অনেক বড়, কিন্তু তাদের ভালোবাসা এই বিশাল পৃথিবীর চেয়েও বড়। সব ষড়যন্ত্র, সব শত্রুতা আর সব অপবাদের ধুলো ঝেড়ে আজ তারা এক নতুন জীবনের সূচনায় দাঁড়িয়ে। আরিয়ান চৌধুরী আর সাইরা সুলতানা, তাদের গল্পের এই সমাপ্তি ছিল আসলে এক নতুন স্বপ্নের শুরু। নদীর জল বয়ে যাচ্ছে আপন ছন্দে, আর তাদের ভালোবাসার গল্পটি ইতিহাসের পাতায় এক অমর উপাখ্যান হয়ে রইল।